হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। বহুত দিন পরে আমরা আবার আজকে আরেকটা কেমিস্ট্রি ক্লাস নিয়ে চলে আসছি। সো বহুত দিন পর তোমাদের সাথে দেখা হইতেছে। সো অনেক কথাবার্তা হবে, ক্লাস হবে, সুন্দর একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে আসো আর কি, তোমরা একটু কমেন্ট বক্সে জানায় দাও, একটু এঙ্গেজমেন্ট বাড়ুক আমাদের, তারপর আমরা ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। বাহ অনেক পোলাপান চলে আসছে। ওকে, আবিদা ওয়ালাইকুম আসসালাম, আজহার ওয়ালাইকুম আসসালাম, উম জুয়েনা ওয়ালাইকুম আসসালাম, ইয়ো ব্রো ওয়ালাইকুম আসসালাম, সাদ। ওকে ওকে, সুদীপ্ত ওয়েলকাম ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর একটু পার্টিসিপেন্ট বাড়ুক, 69 আটকায় আছে এখনো। ওয়ালাইকুম সালাম তানিয়া। হ্যালো সবাইকে, যারা যারা জয়েন করতেছো। ওকে, ধাপ করে 93 হয়ে গেছে, ভেরি গুড। ওকে সো আজকের হচ্ছে আমরা আর 1-2 মিনিট দেখি, দেখে হচ্ছে শুরু করি। আজকে আমাদের টপিক দেখতেই পারতেছো, আমরা রাসায়নিক পরিবর্তন পড়তেছিলাম। আজকে আমরা মেইনলি ম্যাথমেটিক্সে ঢুকে যাব, অর্থাৎ আমরা হচ্ছে আজকে মেইনলি সাম্যাবস্থা সংক্রান্ত সমস্যাবলী নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আজকে আমাদের মূল টার্গেট। ওকে, থ্যাংক ইউ সাকিব। ওকে হ্যালো। আচ্ছা, আহ ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে সো আমরা দেরি না করি, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই আস্তে ধীরে, যেহেতু আজকে সবে বরাতের রাত, আমাদের আজকে রাতে নামাজ কালাম করতে হবে। সো আমরা তাড়াতাড়ি ক্লাসটা শেষ করি, শেষ করে হচ্ছে মুকাররম কি কইলি বেটা। আল্লাহ। ওকে আচ্ছা, ঠিক আছে। ওকে সো আমরা ক্লাসটা শুরু করি আজকে। ওকে সো সবাই হচ্ছে আবার আগের মতোই ড্রিল, আমরা হচ্ছে প্রত্যেকে কমেন্ট বক্সটা অফ করে দিই, কমেন্ট বক্সটা অফ করে স্ক্রিনটা ম্যাক্সিমাইজ করে ফোনে যদি থাকি ফোনের স্ক্রিনটা রোটেট করে ফেলি। ওকে সো আজকে আমাদের টপিক হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা সংক্রান্ত সমস্যাবলী। আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে কিভাবে রাসায়নিক সাম্যাবস্থা কাজ করে, সাম্য ধ্রুবক কাকে বলে, সাম্য ধ্রুবক কার কার উপরে নির্ভরশীল, বিক্রিয়া চেঞ্জ করলে, বিক্রিয়ার সহগ চেঞ্জ করলে, তাপমাত্রা চেঞ্জ করলে সাম্য ধ্রুবকের মান কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো আমরা এতদিন পর্যন্ত পড়ে আসছি। সো আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে আমরা অঙ্ক করব। সো আমরা যদি প্রথম পার্টে আসি, যে আমরা যেহেতু আমরা কতদিন দেখছি যে আমাদের দুই প্রকারের সাম্য ধ্রুবক আছে, একটা হচ্ছে কেসি, একটা হচ্ছে কেপি, অর্থাৎ ঘনমাত্রা সাপেক্ষে সাম্য ধ্রুবক এবং চাপ সাপেক্ষে সাম্য ধ্রুবক বা আংশিক চাপ সাপেক্ষে সাম্য ধ্রুবক। সো দ্যাটস ওয়াই এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করাটাও কিন্তু খুব বেশি জরুরি। সো আমরা যদি চিন্তা করি যে কেসি আর কেপি এর মধ্যে সম্পর্কটা থাকবে, এটা আসলে কোন শর্তে। So আমরা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, এই এই শর্তটা হইতেছে আমাদের সিস্টেমটা গ্যাসীয় সিস্টেম হইতে হবে, অর্থাৎ আমাদের বিক্রিয়ক এবং উৎপাদে গ্যাস থাকতে হবে। গ্যাস বাদে কি অন্য কেউ থাকতে পারবে? হ্যাঁ, গ্যাস বাদে অন্য কেউ থাকতে পারবে, তারা হবে হচ্ছে শুধুমাত্র কঠিন অথবা তরল, অর্থাৎ কোনো অ্যাকুয়াস অর্থাৎ কোনো দ্রবণ আমাদের সিস্টেমের মধ্যে থাকতে পারবে না। যদি কোনো দ্রবণ আমাদের সিস্টেমের মধ্যে থাকে, তাহলে সেখানে আমরা কেসি এবং কেপি এর মধ্যে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারবো না। এটা মূল কারণ হচ্ছে, যদি অ্যাকুয়াস এবং গ্যাস একই সিস্টেমের মধ্যে উপস্থিত থাকে, তখন তাদের জন্য আলাদাভাবে কোনো কেসি বা কেপি ডিফাইন করা যায় না। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা সেই সকল সিস্টেমের জন্যই শুধুমাত্র কেসি এবং কেপি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবো, যেই সকল সিস্টেমের জন্য হচ্ছে কেপি এবং কেসি উভয়ই অ্যাপ্লিকেবল। অর্থাৎ আমরা জানি কেপি তাদেরই থাকে যাদের মধ্যে গ্যাস থাকে, আর কেসি হচ্ছে গ্যাস এবং অ্যাকুয়াস উভয় সিস্টেমেই খাটে। বাট যেহেতু আমাদের কেপি কেসি উভয়ই লাগবে কোন একটা সিস্টেমের জন্য, সুতরাং আমরা শুধুমাত্র গ্যাসীয় সিস্টেম নিব, গ্যাসীয় সিস্টেম বাদে অন্য কোনো সিস্টেমের মধ্যে কেসি এবং কেপি এর মধ্যকার যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা খাটবে না। ওকে সো আমরা হচ্ছে এখানে আসি, একটা বিক্রিয়া নিয়ে আমরা চিন্তা করি, মনে করি এ মোল এ প্লাস বি মোল বি, এখান থেকে সি মোল সি প্লাস ডি মোল ডি, এটা একটা উভমুখী প্রক্রিয়া, এটা একটা গ্যাসীয় বিক্রিয়া আমরা দেখতেই পাচ্ছি। সো এই গ্যাসীয় বিক্রিয়ার মনে করো আমরা কেপি এবং কেসি এর মানগুলো যদি দেখে নেই, কেপি এবং কেসি এর মান হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেটা এক্স্যাক্টলি সেরকমই, পি এর আংশিক চাপ টু দি পাওয়ার সি ইন্টু ডি এর আংশিক চাপ টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ এর আংশিক চাপ টু দি পাওয়ার এ এবং বি এর আংশিক চাপ টু দি পাওয়ার বি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কেপি এর মান। ওকে সো এটা হচ্ছে আমাদের কেপি এর মান। আর কেসি এর মান যদি আমরা চিন্তা করি, কেসি এর মান হচ্ছে ঘনমাত্রার অনুপাত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার সি ইন্টু ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ এবং বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি। এটা হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। সো আমরা যদি আরেকটু সামনে আগাই, অর্থাৎ আমরা যদি
এই জিনিসটারই আমরা একটু সামনে আগে, অর্থাৎ আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখি, আমরা জানি যে পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, অর্থাৎ কোন একটা আদর্শ গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে তার মোল সংখ্যা আর এবং তাপমাত্রার গুণফলের সমান। তো আমরা এখান থেকে পি এর সাথে আমরা ঘনমাত্রার একটা সম্পর্ক তৈরি করতে চাই। তো আমরা যদি এখানে ভিটাকে অপর পাশে নিয়ে আসি এবং আমরা এন এর সাথে পেয়ার আপ করি, তাহলে আমরা পাচ্ছি যে পি ইকুয়ালস টু হচ্ছে এন বাই ভি ইন্টু আরটি। এবং আমরা জানি যে এখানে যে এন বাই ভি যে পার্টটা আছে ভাইয়া, এই এন বাই ভি বলতে আসলে আমরা ঘনমাত্রাকে বুঝাই, অর্থাৎ পি হচ্ছে পি ইকুয়ালস টু সি ইন্টু আর টি, অর্থাৎ ঘনমাত্রা ইন্টু আর ইন্টু টি। সো এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেহেতু আলাদা আলাদা চারটা গ্যাসীয় পদার্থ আছে, অর্থাৎ এ বি সি এবং ডি, চারটা আলাদা আলাদা গ্যাসীয় পদার্থ আছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো যে কোনো একটা গ্যাসীয় পদার্থের আংশিক চাপ, অর্থাৎ আইতম গ্যাসীয় পদার্থের আংশিক চাপ সমান সমান হচ্ছে আইতম গ্যাসের ঘনমাত্রা ইন্টু আর ইন্টু টি। তো এখানে আই সমান সমান কি হইতে পারে, এখানে আই সমান সমান হইতে পারে এ বি সি অথবা ডি, অর্থাৎ এখানে যে চারটা জিনিস আছে সেই চারটা জিনিসের মধ্যে যে কোনোটা আই হইতে পারে, অর্থাৎ আই সমান সমান এ হইতে পারে, অর্থাৎ এটা পি এ হইতে পারে, পিবি হইতে পারে, পিসি হইতে পারে, পিডি হইতে পারে ইত্যাদি। তো মোটামুটি এই পর্যন্ত আমরা আসলে আশা করি সম্পর্কটা বুঝাতে পারলাম যে ঘন চাপের সাথে কোন একটা গ্যাসীয় পদার্থের ঘনমাত্রার কি সম্পর্ক, ঘনমাত্রার সম্পর্কটা হচ্ছে এই সমীকরণ দ্বারা আমরা বের করতে পারি। যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে একটু হাত তুলি ভাইয়া, একটু জানাই আমাদেরকে। হুম, ওকে, গ্রেট, ওকে বাহারুল, থ্যাংক ইউ। আচ্ছা, তো ওই নেটওয়ার্ক বাফারিং, আরে এই যে ইন্টারনেটটা ঝামেলা করে। ওকে, ক্লিয়ার মোটামুটি সবার। আচ্ছা, ঠিক আছে। ওকে, বুশরা বুশরা আবুল খায়ের হচ্ছে বলতেছে আরেক। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো বেশিরভাগই হচ্ছে বুঝছে, আরেকবার ক্লিয়ার করার কথা আসতেছে, আমি হচ্ছে আরেকবার ক্লিয়ার করে দেই তোমাদেরকে, তোমরা আবার কমেন্ট বক্সটা অফ করো। সো আমি যেটা বলতেছি যেটা হচ্ছে যে আমরা এখানে একটা বিক্রিয়া দেখতেছি যে যেখানে এ মোল এ প্লাস বি মোল বি এরা বিক্রিয়া করে হচ্ছে সি মোল সি এবং ডি মোল ডি এর সাথে একটা সাম্যাবস্থা তৈরি করছে। তো যেহেতু এই বিক্রিয়াটা হচ্ছে গ্যাসীয় সিস্টেম দিয়ে তৈরি, তার মানে এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এই দুইটা জিনিসই আসলে থাকবে। আমরা যদি কেপি এর দিকে আগাই, কেপি হচ্ছে সি এর আংশিক চাপ টু দি পাওয়ার সি ইন্টু ডি এর আংশিক চাপ টু দি পাওয়ার ডি, এ এর আংশিক চাপ টু দি পাওয়ার এ এবং বি এর আংশিক চাপ টু দি পাওয়ার বি। অন দি আদার হ্যান্ড যদি আমরা কেসি এর দিকে তাকাই, কেসি হচ্ছে সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার সি ইন্টু ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ ইন্টু বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি। আমি যদি এখন এই আংশিক চাপ এবং ঘনমাত্রার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ। তো আমরা এটার জন্য কি করব, যেহেতু আমাদের সিস্টেমটা গ্যাসীয় সিস্টেম, তাই আমরা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আগাবো, অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে পি ইকুয়ালস টু হচ্ছে এন বাই ভি আরটি, এবং আমরা জানি যে এটা হইতেছে আসলে ঘনমাত্রার সমীকরণ, রাইট? এটা হচ্ছে আসলে ঘন মাত্রার সমীকরণ। তাহলে আমরা যদি এখানে ঘনমাত্রার সমীকরণটা বসাই দিই, অর্থাৎ এন বাই ভি আরটি যদি আমরা করি, এন বাই ভি আরটি করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে পি ইকুয়ালস টু হচ্ছে সি আরটি, যেখানে সি হচ্ছে এন বাই ভি এর সমান। এখন যেহেতু এখানে আমার চারটা আলাদা আলাদা গ্যাসীয় উপাদান আছে, সুতরাং প্রত্যেকটা উপাদানের জন্য আমি যদি আংশিক চাপ হিসাব করি, প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ হবে হচ্ছে পিআই সমান সমান হচ্ছে সিআই ইন্টু আরটি। এখন যদি আমরা একটু সামনে বাড়ি, যে এখানে আমরা কেপি থেকে জানি কেপি ইকুয়ালস টু হইতেছে আংশিক চাপ টু দি পাওয়ার সহগ, তার মানে আংশিক চাপ যেহেতু ঘনমাত্রা ইন্টু আরটি, তাই আমরা এখানে প্রত্যেকটা আংশিক চাপের জায়গায় কিন্তু এই মানগুলো বসাই দিতে পারি, রাইট? এই মানগুলো আমরা বসাই দিতে পারি। এখান থেকে যদি আমরা ঘনমাত্রা টার্মগুলোকে একসাথে এবং আরটির টার্মগুলোকে একসাথে নিয়ে আসি, তাহলে আমরা এরকম একটা জিনিস পাচ্ছি, একটু খেয়াল করো। সি আর ডি যেহেতু উপরে আছে, তাই এখানে তাদের যোগ হয়ে যাবে এটা, এবং যেহেতু এ এবং বি নিচে আছে, তাহলে এ এবং বি ইন্ডিভিজুয়ালি যোগ হবে, এবং এই যোগফল দুইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি মাইনাস করবো আমরা, যেহেতু সূচকের সূত্র থেকে আমরা এটা সবাই জানি। সো তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে আরটি টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস আরটি টু দি পাওয়ার এ প্লাস বি। সো আমরা যদি এখানে দেখি যে এই যে জিনিসটা এটা আসলে কেসি এর সমান, তার মানে এখানে কেসি আমরা লিখে ফেললাম, এবং সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি এটাকে আমরা বলতেছি ডেল্টা এন। সুতরাং এখানে আমরা আরটি টু দি পাওয়ার ডেল্টা এন দিয়ে দিলাম, এবং এখানে আমরা যে সমীকরণটা পাইলাম এটাই আসলে আমাদের সেই কেপি এবং কেসি এর মধ্যবর্তী সম্পর্ক, অর্থাৎ কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। যেখানে ডেল্টা এনটা আসলে কি, ডেল্টা এনটা হচ্ছে, আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, আমি যদি আরেকটু স্পষ্টভাবে তোমাদেরকে বলি যে ডেল্টা এনটা মানে আসলে কি, ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদ ও বিক্রিয়কের গ্যাসীয় সহগের পার্থক্য, বিক্রিয়কের গ্যাস সহগের পার্থক্য।
ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেল্টা এন এর পরিচিতি আর কি। ডেল্টা এন হচ্ছে উৎপাদ এবং বিক্রিয়কের গ্যাসীয় সহগের পার্থক্য, অর্থাৎ উৎপাদে যতগুলো গ্যাস থাকবে তাদের সহগগুলো আমরা যোগ করব, মাইনাস বিক্রিয়কে যতগুলো গ্যাস থাকবে তাদের সহগগুলো আমরা যোগ করব। এই দুটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা ডেল্টা এনটা পেয়ে যাচ্ছি। সুতরাং আশা করি আমি কেপিকেসি এর মধ্যে সম্পর্কটা বুঝাতে পারলাম। আমরা সামনে আরো উদাহরণ দেখবো, যে উদাহরণগুলো থেকে ডেল্টা এন এর জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা নিয়ে তোমরা আসলে ভয় পাও না। তোমরা যদি আপাতত আমার সমীকরণের ডেরিভেশনটা বুঝে থাকো তাহলে একটু জানাই দাও তো আমাকে ভাইয়া। আচ্ছা, এই লেখাটা আমি আরেকটু স্পষ্ট করে লিখি, তোমরা আমাকে জানাতে থাকো, আমি তোমাদের জন্য যে লেখাটা আমি আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। ওকে, যে উৎপাদ এবং বিক্রিয়কের যে লেখাটা আছে এটা আমি একটু সুন্দর করে লিখে দিই। ওকে, ঠিক আছে। সো ওকে, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। ওকে, সবার ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। দাঁড়াও দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবার ক্লিয়ার। গিয়াসউদ্দিন ক্লিয়ার হয়েছে, হোমোসেপিয়েন্স ক্লিয়ার হয়েছে। ওকে, হোমোসেপিয়েন্স এর যদি ক্লিয়ার হয়ে যায় থাকে তাহলে তো আর কারো মতামত নেওয়ার কোনো দরকার নেই, সমগ্র মানব জাতির ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। ওকে, আচ্ছা, না জোকস অ্যাপার্ট, তোমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই আসলে ইয়ে সমান আর কি, প্রায়োরিটি আমার কাছে সমান। তো তোমরা আমাকে জানিয়ে দাও যে আচ্ছা, কি বলে ওটার নাম, হ্যাঁ, বিধান কলমের কালি কম দেখেই হচ্ছে আজকে মোটামুটি কলমের ব্যবহার করবোই না বলা চলে, ঠিক আছে। ওকে, আচ্ছা। ওরে বাবা, পোলাবেন হাফ দিতাছে এ বেটা, রিয়াকশনও দেস, কমেন্টও করস, কাহিনী কি? ক্লাস কর বেটা, ক্লাস কর, এত রিয়াকশন দেওয়া লাগবে না। ওকে, ঠিক আছে। সো এখন হচ্ছে তাহলে সবার যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা হচ্ছে আবারও অফ করতেছি জিনিসটা, আমরা ইয়ে করি, আমরা কমেন্ট বক্সটা আবার অফ করি, তাহলে আমরা আবার সামনে আগাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন সামনে একটা অঙ্ক দেখতে পারতেছি, খেয়াল করি। আমাদের এখন টাইপ ওয়ান এর একটা আমরা সমস্যা আমরা পড়বো। টাইপ ওয়ান এর সমস্যাটা কি একটু খেয়াল করি। টাইপ ওয়ানে আমরা যতগুলো অঙ্ক দেখবো সবগুলো অঙ্কতে আমরা আগে থেকেই সাম্যাবস্থায় থাকবো, অর্থাৎ আমরা এমন সব সিস্টেম বর্ণনা করবো যে সিস্টেমগুলো অলরেডি সাম্যাবস্থায় আছে, এদের উপরে আমরা বিভিন্ন ধরনের ক্যারিকেচার করবো। সো আমরা এখানে দেখি প্রথম সমস্যাটা কি। 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.5 লিটার আয়তনের একটি পাত্রে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস একসাথে সাম্যাবস্থায় আছে, এবং এদের প্রত্যেকের আংশিক চাপের মান যথাক্রমে 0.08, 0.72 এবং 0.05 এটিএম করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এখানে চাপের এককটা আর আয়তনের এককটা কি দেওয়া, এখানে আয়তনের এককটা লিটার দেওয়া আর চাপের এককটা এটিএম দেওয়া, এটা আমাদেরকে কিন্তু ভালো মতো বুঝতে হবে। সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রতিটা উপাদানের সাম্যাবস্থায় মোট চাপ এবং প্রতিটা উপাদানের মোল ভগ্নাংশ আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, সো এটা আসলে কিভাবে করা যেতে পারে এটা আমাদেরকে জানতে হবে। এবং দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই বিক্রিয়াটির কেপি এবং কেসি নির্ণয় করতে হবে। কোন বিক্রিয়াটি? এই যে ভাইয়া দেখো, যে বিক্রিয়াটি এটা দেওয়া আছে এই বিক্রিয়াটার আমাদের কেপি কেসি বের করতে হবে, অন্য কোনো বিক্রিয়ার কেপি কেসি বের করলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা চলো, আমরা দেরি না করে আমরা এখন অঙ্কটা করে ফেলি। আসলে খুবই সিম্পল একটা অঙ্ক, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা অঙ্ক, আমরা এখন এটা করবো। আচ্ছা, সো আমি ইনফরমেশন গুলো ইয়ে করলাম, কারণ এখন আমরা এখানে একটু স্ক্রিনটা শর্ট করে ফেলবো আর কি। স্ক্রিনটা শর্ট করে আমরা হচ্ছে অঙ্ক করব। ওকে, সো আসি, সাম্যাবস্থার মোট চাপ বের করতে হবে। তাহলে আমরা জানি ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে, ডাল্টনস ল থেকে আমরা জানি, ডাল্টনস ল থেকে পাই। কি পাই আমরা ডাল্টনস ল থেকে? আমরা জানি যে কোনো একটা গ্যাসীয় মিশ্রণের যে মোট চাপ, সে মোট চাপ হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্যাসগুলোর আংশিক চাপের যোগফলের সমান। তাহলে এখানে গ্যাসীয় মিশ্রণে কি কি আছে? PCl5, PCl3 এবং Cl2। সুতরাং আমরা বলতে পারবো এখানে আংশিক চাপগুলো হবে হচ্ছে PCl5 এর আংশিক চাপ প্লাস PCl3 এর আংশিক চাপ প্লাস পি অফ Cl2 অর্থাৎ ক্লোরিনের আংশিক চাপ। তো আমরা যদি সবার আংশিক চাপগুলো যোগ করি আমরা কত কত পাচ্ছি দেখি তো ভাইয়া। আমরা পাচ্ছি হচ্ছে 0.08 প্লাস 0.72 প্লাস 0.05, এত এটিএম করে আমরা পাচ্ছি, তাই। সো এত এটিএম, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা আংশিক চাপের যোগফল। তাহলে যদি আমরা যোগ করে ফেলি, দেখো তো তোমরা একটু যোগ করো তো ভাইয়া, কত আসে আমাকে একটু জানাও তো তোমরা কমেন্ট বক্সে যোগ করে।
ওকে, ওকে 0.85 এটিএম আসতেছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। 0.85 এটিএম। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি, তাহলে আমরা প্রথমটা থেকে পেয়ে গেলাম যে আমাদের যেহেতু এখানে তিনটা উপাদান গ্যাস আছে এবং প্রত্যেকটা উপাদান গ্যাসের আংশিক চাপ আমরা জানি, তাহলে আমরা এখান থেকে মোট চাপটা বের করতে পারলাম। সে মোট চাপটা হচ্ছে 0.85 এটিএম, 0.85 এটিএম। তাহলে আমরা হচ্ছে এটা বুঝে গেলাম যে আমাদের এখানে মোট চাপটা আসলে কত। মোট চাপটা হচ্ছে 0.85 এটিএম। আমরা প্রথম অংশটা জেনে গেলাম। এখন আসি, প্রতিটা উপাদান গ্যাসে মোল ভগ্নাংশ আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে, সো তোমরা সবাই কিন্তু আবার ইয়ে করে ফেলো, তোমরা আবার কি বলতাম, কমেন্ট বক্সটা অফ করে ফেলো। আমরা এখন মোল ভগ্নাংশ বের করব। ঠিক আছে, সো মোল ভগ্নাংশ কেমনে বের করা যায়, চলো আমরা একটু শিখি। মোল ভগ্নাংশ আমরা আংশিক চাপের যে সূত্রটা আছে সেই সূত্র থেকে আমরা আসলে একটা জিনিস আমরা বের করতেই পারি, কিন্তু সেই জিনিসটাকে একটু দেখা যাক। কি রে, আমরা এমন হচ্ছে কেন জিনিসটা? ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো ভাইয়া, কারণ আমার এখানে হইতেছে একটা ভুল সুইচে টিপ পড়ে যাওয়ার কারণে আমার সবগুলা লেখা হারিয়ে গেছে, তাই আমি আবার একটু লিখতেছি। সো বেশি টাইম লাগবে না, একটু অপেক্ষা করলে আমি লিখে ফেলতে পারবো পুরোটা। পিসিএল 3 প্লাস হচ্ছে P(Cl2) সমান সমান যদি আমরা করি আমরা পাবো হচ্ছে 0.08 প্লাস 0.72 প্লাস 0.05 এত এটিএম সমান সমান হচ্ছে 0.85 এটিএম। ওকে, সো এটা গেল এখানকার কথা। এখন আমরা আসি হচ্ছে পরবর্তীটাতে। আমরা জানি, উই নো যে কোন একটা গ্যাসের আংশিক চাপ সমান সমান হচ্ছে ওই গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, রাইট? এটা কিন্তু আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকেই বের করে ফেলছিলাম অনেক আগে ছোটবেলায়। তাহলে এখন আমাদের যেহেতু মোল ভগ্নাংশ বের করতে হবে, তাহলে আমরা জানি যে মোল ভগ্নাংশ এক্স আই সমান সমান হবে হচ্ছে আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ। তো যেহেতু আমরা এখন মোট চাপটা জানি এবং প্রত্যেকটা গ্যাসের আমরা আংশিক চাপও জানি, সুতরাং আমরা এখান থেকে খুব ইজিলি আসলে প্রতিটা উপাদান গ্যাসের আংশিক চাপগুলো, সরি মোল ভগ্নাংশগুলো বের করতে পারবো। তাহলে আমরা যদি মনে করো PCl5 দিয়ে শুরু করি, তাহলে PCl5 এর মোল ভগ্নাংশ কত হবে? PCl5 এর আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ, রাইট? ডিভাইডেড বাই মোট চাপ সমান সমান তাহলে কত আসতেছে একটু চিন্তা করি। PCl5 এর আংশিক চাপের মান হচ্ছে 0.08, রাইট? এটাই কিন্তু দেওয়া আছে, PCl5 এর আংশিক চাপের মান হচ্ছে 0.08 ডিভাইডেড বাই মোট চাপটা কত? মোট চাপ হচ্ছে 0.85। সুতরাং আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই আমরা কত পাচ্ছি? এটা তোমাদেরকে হিসাব করতে আমি বলবো না, আমি নিজেই এটা করতেছি। 0.08 ডিভাইডেড বাই 0.85, এটা হচ্ছে 0.094। ওকে, 0.094, এটা হচ্ছে আমাদের PCl5 এর মোল ভগ্নাংশ। তাহলে আমরা যদি বাকি উপাদানগুলোর মোল ভগ্নাংশ বের করে ফেলি, এক্স্যাক্টলি একইভাবে বের করব। PCl3 এরটা কিভাবে বের করব? PCl3 এর আংশিক চাপ অর্থাৎ 0.72 ডিভাইডেড বাই 0.85, অর্থাৎ আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ কত আসতেছে? এটা 0.72 ডিভাইডেড বাই 0.85, আমরা পাচ্ছি 0.847, 0.847। এবং যদি আমরা ক্লোরিনেরটা বের করতে চাই, ক্লোরিনেরটা আমরা খুব সুন্দর করে বের করতে পারবো। ক্লোরিনের আংশিক চাপ 0.05 ডিভাইডেড বাই হচ্ছে মোট চাপ 0.85। যদি আমরা এই কাজটা করি আমরা পাচ্ছি হচ্ছে 0.05 আর হচ্ছে 0.058, সরি 0.059 হয়, আসলে 0.058 হয় না। সো তার মানে আমরা কিন্তু প্রত্যেকটা গ্যাসীয় উপাদানের আংশিক চাপ আমরা বের করে ফেললাম। আমরা এই যে একটা বের করলাম, এই যে আমরা দ্বিতীয়টা বের করলাম, এই যে আমরা তৃতীয়টা বের করলাম। তো আশা করি আমরা সবগুলোর আংশিক চাপ বের করা এবং মোট চাপ বের করা বুঝতে পারছি। তো যদি বুঝে থাকি তাহলে একটু হাত তুলি ভাই, সরি জানাই দেই ভাইয়া। ঠিক আছে, হাত তুলি বা জানাই দাও, বাট যে কোনো একটা করলেই পারো তোমরা। ওয়াও, সবাই উত্তর লিখতেছে, ভেরি গুড। বাবারে বাবা, আজকে সবাই অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ। ভেরি গুড। ওকে, যেহেতু সবাই উত্তরই লিখতেছে তাই আমি মনে হয় আমার প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছি, সবাই হচ্ছে বুঝছে। আচ্ছা, হাত তুলছে সবাই। আচ্ছা, হাত তুললে হাত তুলো, বুঝলে বুঝেও সমস্যা নাই, মানে যে যেমন চাই লিখো আর কি, মানে ক্লিয়ার হয়েছে এটা আমাকে বুঝালে হইলো। ওকে, আচ্ছা রাবেয়া ক্লিয়ার, ওকে। রায়হান হক আশ্বাস, ওকে ভেরি গুড, ক্লিয়ার হয়েছে। মরিয়ম নুসরাত ক্লিয়ার, ওকে ভেরি গুড। ওকে, সুন্দর। ওকে, হাত তুলো। আচ্ছা ঠিক আছে, হাত তুলো।
ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ওকে, ঠিক আছে, আজকে আশা করি আমাদের ক্লাসটা হইতেছে ওয়ান নোটের চেয়ে বেটার হইতেছে নাকি? একটু জানাও তো আমাকে, ওয়ান নোটের চেয়ে বেটার এক্সপিরিয়েন্স কিনা আজকে? ওকে, ভেরি গুড, সবার ক্লিয়ার হইতেছে মোটামুটি। আচ্ছা, সুন্দর। এই সূত্রগুলো হচ্ছে আগে পড়ে আসার কথা, পরিবেশ রসায়নে আবারও পাবো আমরা, ঠিক আছে নসীন, তুমি হচ্ছে ইয়ে করো না, মানে প্যারা নিও না, ঠিক আছে? আশা, এই যে তোমার নাম পড়ছি তো আমি। ওকে, স্লাইড বেস না, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যেটা করব, এই স্লাইডটাকে আমি আরেকটু আপডেটেড ভার্সনে নিয়ে যাবো আর কি, মানে আমার হাতে লেখা যেহেতু তোমাদের সহ্যই হয় না, তো আমি হচ্ছে আমার হাতে লেখাকে একেবারে মিনিমাইজ করে নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? সো এর পরের ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ তোমরা দেখবা যে ওখানে মানে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওই মোল্লা সল যেমন ডিজিটাল পদ্ধতিতে প্যাকেজিং করে, আমার ক্লাস যেমন ডিজিটাল পদ্ধতিতে ক্লাস হবে, ঠিক আছে? কোনো হাতের স্পর্শ থাকবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। ওকে, ওকে, গ্রেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সটা আবার অফ করে দাও, আমরা এখন আবার ক্লাস নেওয়া শুরু করি, ঠিক আছে? ওকে, সো আমরা সামনে আগাই, আমরা হচ্ছে এই অঙ্কের পরবর্তী অংশটাতে আমরা চলে আসি। আহ আচ্ছা, ওকে, সরি, না না না, আমরা আমরা একটু ভুল করছি। আমরা আসলে আগের অঙ্কটা তো পুরোপুরি সমাধান করি নাই নাকি? হ্যাঁ, আমরা হচ্ছে কেপি ও কেসি তো নির্ণয় করি নাই। কেপি কেসি নির্ণয় করতে হবে না আমাদেরকে? So, আমরা চলো কেপি কেসি নির্ণয় করি, ঠিক আছে? সো কেপি কেসি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, আমি হচ্ছে এখানে মনে হয় একটু আকাম করছি, আমি একটা নতুন স্লাইড যোগ করি, হ্যাঁ, তোমরা একটু আমাকে টাইম দাও, আমি আবেগের ঠেলায় কি যে করছি। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে খটা সলভ করব, ঠিক আছে? আমরা এখানে খটা সলভ করব, খতে আমাদেরকে কেপি ও কেসি নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? আগের স্লাইডে যে খ অংশটা ছিল, সে খ অংশটা আমরা এখন করব। ওকে, সো কি করতেছি আমরা ভাইয়া? আমরা হচ্ছে খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ কারবার করতেছি, আমাদের কেপি বের করতে হবে। তাহলে কেপি আমরা কিভাবে বের করব? কেপি সমান সমান হচ্ছে আমাদের, আমি যদি একটু আমাদের বিক্রিয়াটা দেখাই, খেয়াল করো, পিসিএল 5 ডান দিকে আছে আর পিসিএল 3 আর সিএল 2 বাম দিকে আছে, অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে পিসিএল 5 এর আংশিক চাপ ডিভাইডেড বাই পিসিএল 3 এর আংশিক চাপ ইন্টু পি অফ সিএল 2 ক্লোরিনের আংশিক চাপ। সুতরাং আমি যদি মানগুলো বসিয়ে দিই, পিসিএল 5 এর আংশিক চাপের মান হচ্ছে 0.08, পিসিএল 3 এর হচ্ছে 0.72 আর সিএল 2 এর হচ্ছে 0.05। সো এখান থেকে তোমাদের আর প্যারা নেওয়া লাগবে না, আমি মানটা বের করে দিচ্ছি। মানটা হচ্ছে 0.08 ডিভাইড বাই 0.72 ইন্টু 0.05। সুতরাং আমরা মানটা পাচ্ছি 2.22। ওকে, আমরা মানটা পাচ্ছি 2.22 পার এটিএম, এটিএম ইনভার্স 1। আর যদি আমরা কেসি এর মানটা বের করতে চাই, এখন কিন্তু কেসি এর মানটা বের করাটা খুবই সহজ। কিভাবে বের করব? আমরা কেপি কেসি এর মধ্যে যে সম্পর্কটা শিখেছিলাম, সেই সম্পর্কটা থেকে আমরা বের করব, ঠিক আছে? সুতরাং আমি এখন এখান থেকে ইসের মানটা করি, আমরা এখান থেকে কেপি এর মানটা, কেসি এর মানটা বের করি। আমরা জানি কেপি ইকুয়ালস টু হচ্ছে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি আসি, কেসি সমান সমান হবে হচ্ছে কেপি অর্থাৎ 2.22 এটিএম ইনভার্স ডিভাইডেড বাই হচ্ছে আর এর মান অর্থাৎ 0.0821 ইন্টু টি, তাপমাত্রা যেটা কত অঙ্কতে দেখে নিই, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 400 প্লাস 273, রাইট? আমরা কিন্তু কেলভিন এককে নিছি তাপমাত্রাটা, টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন এর মানটা কত হবে? দেখো তো, উৎপাদে হচ্ছে 1 মোল গ্যাস আছে, মাইনাস বিক্রিয়কে 1 প্লাস 1 মোল গ্যাস আছে, রাইট? তাহলে 1 মাইনাস 1 প্লাস 1, সুতরাং ডেল্টা এন এর মানটা এখানে -1। আমি যদি মানগুলো এখানে বসিয়ে দিই, আমি সরাসরি অ্যান্সারটা লিখছি ভাইয়া, মানগুলো হয় হচ্ছে 2.22 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 400 প্লাস 273 মানে 673 টু দি পাওয়ার -1। ওকে, আমরা পাচ্ছি হচ্ছে 122, আমরা পাচ্ছি হচ্ছে 122.66, এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আমরা এখানে দুইটা মান পেয়ে গেলাম। আচ্ছা, এখানে যদি আমরা উত্তরটা লিখি, এখানে হবে হচ্ছে মোল ইনভার্স লিটার, এটা হচ্ছে আমাদের এখানকার উত্তরটা। ওকে, সো তার মানে আশা করি আমরা সূত্র ব্যবহার করে কেপি এবং কেসি দুইটার মানই আমরা আসলে বের করে ফেলেছি। তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা আসলে মান দুইটা বের করেছি, ঠিক আছে? সো তোমরা যদি সবাই অঙ্কটা বুঝে থাকো, তাহলে হচ্ছে আমাকে একটু জানাই দাও তো ভাইয়া। ওরে বাবা রে বাবা, সবগুলো পোলাপাইন তো অ্যান্সারও লিখে দিস অলরেডি, ভাই রে ভাই, সেই কোপ।
নো 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 নির্জনা, আমরা হচ্ছে এখানে, তুমি আগের ক্লাসটা কি করছিলাম, আমরা আগের ক্লাস হচ্ছে এটা ইনশিওর করছিলাম যে সাম্য ধ্রুবক এটার কোনো একক না থাকলেও কেপি আর কেসি এর এককটা যে আছে এটা আমরা হচ্ছে লিখে দিছিলাম আর কি, একদম প্রমাণ করে দিছিলাম। ওকে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ক্লিয়ার সবার? ওকে, আলহামদুলিল্লাহ। আনিকা তাবাসসুম ক্লিয়ার হইছে, তামান্না ইসলাম। ডেল এর মানটা আবার দেখো, ডেল এন এর মানটা আমি বুঝাই দিই তোমাকে আবার, দেখো। ডেল এন এর মান হচ্ছে উৎপাদের গ্যাসীয় সহগ মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় সহগ। এখানে উৎপাদে গ্যাসের সহগ হচ্ছে 1 মাইনাস বিক্রিয়কে গ্যাসের সহগ হচ্ছে 1 প্লাস 1, রাইট? তাহলে কত হচ্ছে দেখো তো, -1, রাইট? এটাই কিন্তু আমরা লিখছি এখানে, আমরা এখানে এই যে এটাই লিখছি, সমান সমান হয়েছে -1। আশা করি বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, গ্রেট। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাই আবার একটু কমেন্ট বক্সটা অফ করে দাও, আমরা আবার সামনে আগে আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। আচ্ছা, একটা জিনিস তোমরা একটু খেয়াল করবা, আমরা যখন এই অঙ্কগুলো করতেছি আমরা কিন্তু ভাই একই ধরনের অঙ্কতে আমরা কিন্তু আটকাই নাই। আমরা হয়তো টাইপ 1 এর দুইটা অঙ্ক করব, কিন্তু এটা মনে করি না যে টাইপ 1 এর দুইটা অঙ্কই সিমিলার হবে, মানে একদম সেম হবে না। দুইটাতেই আসলে আমরা সাম্যাবস্থাতেই থাকবো, বাট আমরা যতই সামনে আগাইতে থাকবো অঙ্কগুলোর মধ্যে কিন্তু ট্রিকিনেসটা তত বাড়তে থাকবে, অর্থাৎ প্রতিটা অঙ্ক থেকে পরবর্তী অঙ্কে আমাদের এক লেভেল জাম্প করতে হবে আসলে। সো এটা একটু এই মেন্টালিটিটা তোমরা রাখো, মানে অ্যাটলিস্ট আমার যে ক্লাসগুলো তোমরা করবা, যেগুলো ম্যাথমেটিক্স নির্ভর যতগুলো ক্লাস আছে, একই টাইপের মধ্যে যদি আমার একাধিক অঙ্ক থাকে তাহলে মনে রাখবা যে প্রথম অঙ্ক থেকে জেনারেলি দ্বিতীয় অঙ্কটা একটু বেশি ক্রিটিক্যাল হবে, মানে একটু বেশি অ্যানালাইসিসের দরকার হবে, হয়তো বা বেশি মান নিয়ে তোমার ডিল করা লাগবে না, বাট মাথায় বেশি চিন্তা করা লাগবে। ঠিক আছে, সো আমরা এখন টাইপ 1 এর দ্বিতীয় অংশটাতে চলে আসি। খুবই সাবধানে খেয়াল করো, আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। অ্যামোনিয়াম কার্বামেট একটা সলিড পদার্থ নিম্নোক্ত সমীকরণ অনুযায়ী তাপ প্রদানে বিয়োজিত হয়। অর্থাৎ অ্যামোনিয়াম কার্বামেট এভাবে বিয়োজিত হয়, ভালো কথাটা বুঝলাম। একটা নির্দিষ্ট আয়তনের বদ্ধ পাত্রে, তার মানে কেউ এখান থেকে বের হয়ে যাইতে পারতেছে না, অল্প পরিমাণ অ্যামোনিয়াম কার্বামেটকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেয়া হলো। অর্থাৎ অ্যামোনিয়াম কার্বামেট খুবই অস্থায়ী একটা যৌগ, খুব অল্প তাপে এটা ভেঙে যায়, এবং ভেঙে গেলে তা হচ্ছে উক্ত গ্যাসগুলোর সাথে সাম্যাবস্থা তৈরি করলো। তার মানে আমরা শুরু করছিলাম কিন্তু এইখান থেকে, আমরা তারপরে হচ্ছে এই জিনিসটাতে পৌঁছাইছি। ঠিক আছে, কিন্তু আমার সাম্যাবস্থা হওয়ার পরে আমাকে বলে দেওয়া আছে সাম্যাবস্থার মোট চাপ হচ্ছে 0.363 atm। তাহলে আমাদের উপরোক্ত বিক্রিয়ার কেপি ও কেসি এর মান কি হবে? ওকে, খুবই সাবধানে চিন্তা করো। সাম্যাবস্থার মোট চাপ, এখন সাম্যাবস্থায় চাপটা আসলো কোত্থেকে? সাম্যাবস্থায় কি অ্যামোনিয়াম কার্বমেট চাপ তৈরি করতেছে? না, যেই চাপটা আসতেছে সেগুলো আসতেছে গ্যাস থেকে। তার মানে আমাদের যে চাপটা তৈরি হলো সেই চাপটা তৈরি করছে হচ্ছে গ্যাসীয় পদার্থগুলা। তাহলে এখানে তো গ্যাস আছে দুইটা, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সুতরাং আমি যদি তোমাদেরকে একটু কনসেপ্টচুয়ালি বোঝানোর চেষ্টা করি, আমরা জানি দুইটা গ্যাসের আংশিক চাপের যোগফল হইতেছে 0.363, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল গ্যাসের আংশিক চাপের মানগুলা জানি না। যদি আমি না জানি তাহলে আমি কিভাবে কেপি নির্ণয় করবো? এটা একটা বিশাল প্রশ্ন কিন্তু। তো এখন এটাই আমাদেরকে আসলে সমাধান করতে হবে। কিভাবে সমাধান করা যায় চলো আমরা চিন্তা করে বের করি। ঠিক আছে ভাইয়া? ওকে, সো আমি জানি, একটু খেয়াল করো, এখানে যে বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়ায় 1 মোল অ্যামোনিয়াম কার্বমেট ভেঙে গেলে অ্যামোনিয়া পাওয়া যায় 2 মোল আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 1 মোল। তার মানে আমি অবশ্যই জানি যে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যার অনুপাত হবে হচ্ছে 2:1। অর্থাৎ যত মোল অ্যামোনিয়া পাওয়া যাবে কার্বন ডাই অক্সাইড তার অর্ধেক পাওয়া যাবে। আশা করি এটুকুটা বুঝতে পারলাম। এখন আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণের দিকে তাকাই, খেয়াল করো ভাইয়া, পি ইকুয়ালস টু হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই ভি। যদি এখানে আমাদের তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট এবং ভি যেহেতু আগেই বলে দেওয়া আছে কনস্ট্যান্ট, তার মানে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে পি হচ্ছে এন এর সমানুপাতিক। অর্থাৎ কোন একটা গ্যাসীয় পদার্থের চাপ সেখানে উপস্থিত মোল সংখ্যার সমানুপাতিক। যেহেতু এখানে অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের চাইতে দ্বিগুণ পরিমাণে উপস্থিত, সুতরাং আমরা বলতে পারবো যে অ্যামোনিয়ার যে আংশিক চাপ, সে অ্যামোনিয়ার আংশিক চাপও হবে হইতেছে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপের 2 গুণ। আশা করি আমি কথাটা বুঝাতে পারলাম। আমি আবারও বলতেছি, সো আমি তোমাদের কাছ থেকে অপিনিয়ন নেওয়ার আগে আমি আবারও আমার কথাটা ক্লিয়ার করতেছি। 2 টাইমস এটা হবে। কেন হবে? কারণ খেয়াল করো যে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখতেছি যে নির্দিষ্ট আয়তন এবং তাপমাত্রায় চাপ হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ মোল সংখ্যা কোন একটা গ্যাসের যত বেশি হবে তার চাপও তত বেশি হবে। এখন যেহেতু আমরা এখানে জানি যে এখানে অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের 2 গুণ, সুতরাং অ্যামোনিয়ার যে আংশিক চাপ সে আংশিক চাপের মানও হবে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আংশিক চাপের 2 গুণ। আশা করি আমি এই কনসেপ্টটা বুঝাতে পারলাম। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে একটু হাত তুলে জানাই দাও তো ভাই আমাকে।
ওকে, ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ তামান্না। রাবেয়া, আমিনা বুঝছে, ওকে। ইস্টার জাহানো বুঝছে, ইজাবেলা রোজ বুঝছে, ওকে। ইজাবেলা রোজ, নামটা অনেক সুন্দর তোমার, ওকে। সিজাদ হোসেন, মেহনাজ হক বুঝছো, ওকে। নাইম বুঝছো, ওরে বাবারে বাবা। আচ্ছা আরেকবার একটু বুঝাবো, দাঁড়াও আমি আরেকবার একটু বুঝাইতেছি। ওকে, 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 আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু বলতেছি, দেখো। ওকে, ঘটনা যেটা হইতেছে, যেহেতু এই বিক্রিয়াতে অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে গেলে অ্যামোনিয়া যতটুকু পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড তার অর্ধেক পাওয়া যায়, এবং আমরা জানি যে কোনো একটা গ্যাসের চাপ হচ্ছে তার মোল সংখ্যার সমানুপাতিক। সুতরাং অ্যামোনিয়া গ্যাসের চাপ হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্বিগুণ, কারণ অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যাও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্বিগুণ। আশা করি আমি বুঝাতে পারলাম। ওকে, ডান। এখন আমরা তাহলে হচ্ছে এখান থেকে সামনে আগাই। আমরা জানি যে কেপি সমান সমান হবে হচ্ছে, খেয়াল করো, অ্যামোনিয়া গ্যাসের আংশিক চাপ স্কোয়ার ইন্টু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ, রাইট, ডিভাইডেড বাই হচ্ছে, যেহেতু অ্যামোনিয়াম কার্বমেট একটা সলিড, সুতরাং এখানে নিচে আমি লিখবো 1। এখন আমি আসি, কেপি সমান সমান হবে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের আংশিক চাপ কত হবে, 2 ইন্টু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ, ওকে, ইন্টু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ ডিভাইডেড বাই হচ্ছে 1। সুতরাং এখান থেকে আমি বলতে পারি যে কেপি সমান সমান হবে হচ্ছে 4 ইন্টু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপের কিউব, রাইট। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপের, ও সরি কিউব হবে এখানে, সরি কিউব হবে এখানে, কিউব হবে এখানে, কিউব ডিভাইডেড বাই 1। ওকে, এখন তাহলে আমার মানটা বসাইতে হবে। আমরা জানি যে পি অফ CO2 প্লাস পি অফ অ্যামোনিয়া, অর্থাৎ মোট যে চাপ, সে মোট চাপের মান হচ্ছে 0.363 ATM দেওয়াই আছে। আমরা এখন জানি যে 3 অফ পি অফ CO2, কেন 3 অফ পি অফ CO2, কারণ এইটার মান হচ্ছে 2 টাইমস পি অফ CO2 এর সমান, অর্থাৎ 3 টাইমস পি অফ CO2 হচ্ছে 0.363 ATM। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে পি অফ CO2 এটা সমান সমান হবে হচ্ছে 0.121 ATM। তাহলে আমরা যদি এই মানটা এই সমীকরণে বসিয়ে দিই, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি কেপি ইকুয়ালস টু হইতেছে 4 ইন্টু 0.121 হোল কিউব ডিভাইডেড বাই 1, রাইট। সো যদি আমরা এই মানটা এখানে বসিয়ে দিই, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 4 ইন্টু 0.121 হোল কিউব, এবং অ্যান্সারটা হচ্ছে ভাইয়া 7.08 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 7.08 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ATM স্কোয়ার্ড। ওকে, সো আমি আশা করি আমরা কেপি এর মানটা যেহেতু বের করতে পারছি, কেসি এর মানটা তোমরা হোমওয়ার্ক হিসেবে বের করতে পারবা। ওকে, সো তোমরা হচ্ছে ক্যালকুলেট কেসি, এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো, ক্যালকুলেট কে সি HW। আশা করি আমি বুঝতে পারলাম অঙ্কটা, বুঝে থাকলে একটু হাত তোলো তো দেখি ভাইয়া। ওকে, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে, অনেকেই বুঝছে, আবার অনেকে হচ্ছে কমেন্ট করতেছে আরেকবার একটু বুঝাতে হবে। আচ্ছা আমি আবার একটু তোমাদেরকে বুঝাচ্ছি, নো প্রবলেম। আমরা একদম শুরু থেকে আসি, ঠিক আছে। আমি এখন ও ও ও ও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে আবার হচ্ছে একদম প্রথম থেকে আসতেছি। ওকে, যেহেতু আমার এখানে লেখাটা আমার মুছেই গেল, আমি আবারও করতেছি। সো এখানে খেয়াল করো, আমরা এখান থেকে এটা জানছি যে কার্বন ডাইঅক্সাইড, সরি, আমরা এখান থেকে এইটুকুটা জানছি যে অ্যামোনিয়ার আংশিক চাপ, অ্যামোনিয়ার আংশিক চাপ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপের দ্বিগুণ, কারণ অ্যামোনিয়া গ্যাস কার্বন ডাইঅক্সাইডের তুলনায় দ্বিগুণ পরিমাণে থাকে। তাহলে এখন আমরা যেহেতু জানি যে এই পাত্রের মোট চাপ, অর্থাৎ পি অফ অ্যামোনিয়া যোগ পি অফ CO2 সমান সমান হচ্ছে 0.363 ATM। সুতরাং আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে 2 ইন্টু পি অফ CO2 প্লাস পি অফ CO2, অর্থাৎ আমরা এই সমীকরণের মানটা এখানে বসাইছি, আমরা পাচ্ছি হচ্ছে 0.363 ATM। ওকে,
সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমি যদি পি অফ CO2 নির্ণয় করি ভাইয়া, এটা খুবই সহজ বের করা, 0.121 ATM আসে। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে কেপি বের করবো, তাই না? কেপি আমরা জানি কেপি হচ্ছে আংশিক চাপ দিয়ে তৈরি করতে হয়, অর্থাৎ অ্যামোনিয়ার আংশিক চাপ এটার স্কোয়ার হবে ইন্টু কার্বন ডাই অক্সাইডের গ্যাসের আংশিক চাপ টু দি পাওয়ার 1 হবে ডিভাইডেড বাই 1, কারণ এটা সলিড, সলিড হচ্ছে 1 হবে। সুতরাং আমরা লিখতে পারি যে এখান থেকে কেপি সমান সমান হবে হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ হইতেছে 2 টাইমস কার্বন ডাই অক্সাইড চাপ, রাইট? তার মানে এখানে আমরা লিখতে পারবো যে 2 ইন্টু পি অফ CO2 হোল স্কোয়ার্ড ইন্টু পি অফ CO2 ডিভাইডেড বাই 1। দেয়ারফর আমরা এখান থেকে লিখতে পারবো যে ইভেনচুয়ালি কেপি সমান সমান হচ্ছে 4 ইন্টু পি অফ CO2 হোল কিউব, অর্থাৎ 0.121 হোল কিউব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং কেপি এর মানটা আসতেছে কত? কেপি এর মানটা আসতেছে 7.08 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ATM কিউব, ATM কিউব। সো এটাই হচ্ছে আসলে আমাদের আনসার, ঠিক আছে? আরেকটা হচ্ছে কেসি, কেসি এর মানটা হইতেছে, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিছি, কেসি হচ্ছে HW। আশা করি আমি বুঝাতে পারলাম। তোমরা একটু আমাকে এখন কমেন্ট বক্সে একটু জানাই দাও তো ভাইয়া, বুঝছো কিনা? আমার এখানে কমেন্ট লোড হচ্ছে না কেন? আচ্ছা ওকে, হ্যাঁ বুঝছে, ঠিক আছে। ওকে, কাহিনী বুঝলাম না। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের কমেন্টটা একটু লোড হতে আমার সমস্যা হচ্ছে, তোমরা কমেন্ট করতে থাকো, আমি এখনই চলে আসতেছি আর কি। আমার ফোনে কানেক্ট করতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি আবার চলে আসছি অলমোস্ট। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ওকে। ডেলিনের মান এখানে 2 হবে ভাইয়া। ওকে, সুন্দর। তোমরা নিজেরাই একে অপরকে জবাব দিয়েছো, এই যে এখন সব কমেন্ট লোড হয়ে গেছে। ওকে, তোমরা সবাই আচ্ছা বুঝতে পারতেছো, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আবার কমেন্ট বক্সটা অফ করে দাও, আমি আবার সামনে আগাই। ওকে, সো এখন যদি আমরা আমাদের টাইপ 2 তে চলে আসি, টাইপ 2 তে হচ্ছে আমরা একটা স্পেশাল জিনিস নিয়ে কথা বলছি। আমরা টাইপ 1 এ দেখছি যে আমরা অলরেডি সাম্যাবস্থায় ছিলাম, তাই না ভাই? আমরা অলরেডি সাম্যাবস্থায় ছিলাম। টাইপ 2 তে যেটা হবে, টাইপ 2 তে আমরা শুরু থেকে সাম্যাবস্থায় থাকবো না। ওকে, আমরা একটা ইনিশিয়াল অবস্থা থেকে শুরু করব এবং সেই ইনিশিয়াল অবস্থা থেকে আমরা হচ্ছে সাম্যাবস্থার দিকে ধাবিত হব। এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর সমস্যা। সো এই টাইপ 2 এর সমস্যাগুলোকে আমরা হচ্ছে একটু আলোকপাত করার চেষ্টা করি, ঠিক আছে? চলো আমরা শুরু করি এটা। সো টাইপ 2 এর যে প্রথম সমস্যা, সেটা হচ্ছে জৈব বিক্রিয়াতে ব্যবহৃত স্টিল বিন। এখানে কিছু ইনফরমেশন আমি দিছি আর কি, যেহেতু এটা অর্গানিক কেমিস্ট্রি আমার খুবই ফেভারিট একটা জিনিস। সো আমি একটু স্টিল বিন নিয়ে একটু কথাবার্তা বলি। স্টিল বিন হচ্ছে একটা অপোলার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় অনেক অর্গানিক রিয়াকশনের মধ্যে, এবং এটা একটা অ্যালকিন জাতীয় পদার্থ। অর্থাৎ এমন সব বিক্রিয়াতে আমরা স্টিল বিনকে ব্যবহার করি যে সকল বিক্রিয়াতে হচ্ছে আমাদের অ্যাসিড নাই আর কি, অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে ধরো বিক্রিয়া আমরা করতেছি, সেখানে আমরা স্টিল বিন ব্যবহার করতে পারি। সো এই স্টিল বিন এটা আসলে একটা সমানুকরণ বিক্রিয়ার ভেতর দিয়ে যায়, অর্থাৎ সিস স্টিল বিন সবসময় ট্রান্স স্টিল বিনের সাথে একটা সাম্যাবস্থা তৈরি করে, ঠিক আছে? সাম্যাবস্থা তৈরি করে। ওকে, তো বলে দেওয়া আছে যে 200°C তাপমাত্রায় এই বিক্রিয়াটার কেসি এর মান হচ্ছে 24। কোন এক পরীক্ষায় যদি আমরা শুরুতে 0.850 মোলার সিস স্টিল বিন দিয়ে যাত্রা শুরু করি, তখন তা খুব দ্রুত সাম্যাবস্থায় পৌঁছায় গেল। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে সাম্যধ্রুবকের যে মানটা, এই সাম্যধ্রুবকের মানের তাৎপর্যটা কি, মানটা কি বুঝায়, এটা আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই সাম্যাবস্থার প্রতিটা উপাদানের ঘনমাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে। খুবই সিম্পল দুইটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথম প্রশ্নটার দিকে একটু পরে যাইতেছি, বাট এখানে আমরা একটা নতুন কনসেপ্ট শিখে নেই।
সো আমরা হচ্ছে অঙ্কটা থেকে একটু শিফট করে আসতেছি, এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে একটা নতুন জিনিস শিখতে হবে, সেই জিনিসটাকে আমরা হচ্ছে এখানে একটু দেখি। সো আমরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমরা একটা বিক্রিয়ার কথা উল্লেখ করছি, এ মোল এ আর বি মোল বি বিক্রিয়া করে হচ্ছে সি মোল সি এবং ডি মোল ডি তৈরি করতেছে, এটা একটা বিক্রিয়া, ঠিক আছে। সো এই বিক্রিয়াটাতে মনে করো যে শুরুতে এ ছিল হচ্ছে এন এ মোল, বি ছিল হচ্ছে এন বি মোল, সি ছিল হচ্ছে এন সি মোল এবং ডি ছিল হচ্ছে এন ডি মোল। ওকে, এখানে আই যেটা দেওয়া আছে, এই আই মানে হচ্ছে ইনিশিয়াল বা আদি। ওকে, আই মানে হচ্ছে ইনিশিয়াল বা আদি পরিমাণ, ইনিশিয়াল বা আদি পরিমাণ, ঠিক আছে। সো এদেরকে আমরা কোন এককে প্রকাশ করছি, আমরা মোল এককে প্রকাশ করছি। সবসময় খেয়াল রাখবে এখানে মোল এককটা যাতে করে থাকে। তারপরে এই টেবিলের পরবর্তী অংশ হচ্ছে সি, এই সি মানে হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন। ওকে, চেঞ্জ বা পরিবর্তন। ওকে, সো যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাওয়ার জন্য যে কোনো দিকে পরিবর্তন হইতে পারে, সামনের দিকে পরিবর্তন হইতে পারে অথবা পিছনের দিকে পরিবর্তন হইতে পারে, যে কোনো দিকে পরিবর্তন হইতে পারে। সো আমরা এই পার্টিকুলার কেসে ধরে নিলাম যে বিক্রিয়াটা সম্মুখ দিকে পরিবর্তিত হয়, অর্থাৎ বিক্রিয়াটা বাম থেকে ডান দিকে আগায়, এই বরাবর আগায়। তাহলে এখন এই বরাবর যদি আগায় তাহলে এ আর বি এর পরিমাণ কমবে, সি আর ডি এর পরিমাণ বাড়বে। তাহলে কতটুকু পরিমাণ এ কমবে আর কতটুকু পরিমাণ বি কমবে, আর কতটুকু পরিমাণ সি বা বাড়বে, কতটুকু পরিমাণ ডি বা বাড়বে। সো এটা বের করার একটা খুবই শর্টকাট একটা টেকনিক আছে। আমরা এটা বের করার জন্য একটা ভ্যারিয়েবল ধরবো, একটা চলক ধরবো, ঠিক আছে, একটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল বা একটা চলক আমরা ধরবো, ভ্যারিয়েবল বা চলক। ওকে, চলকটা কি, চলকটা হচ্ছে এক্স। ওকে, এটা হচ্ছে কতটুকু, মানে একটা যে কোনো একটা চলক হইতে পারে আর কি। তাহলে আমরা যেটা বলবো, যেহেতু বিক্রিয়াতে এ এবং বি কমে যাচ্ছে, তাহলে এর কমে যাওয়ার পরিমাণ হচ্ছে সহগ ইন্টু চলক। ওকে, অর্থাৎ এখানে বিক্রিয়া করার পরিমাণ, আমরা এখানে যেটা বলতেছি এটা হচ্ছে বিক্রিয়া করার পরিমাণ, বিক্রিয়া করার পরিমাণ, বিক্রিয়া করার পরিমাণ হচ্ছে সহগ ইন্টু এক্স। ওকে, ঠিক আছে। এখন যদি একটা বিক্রিয়াতে কোনো একটা জিনিস কমে যায় তাহলে আমরা সেখানে লিখবো মাইনাস, কোনটা জিনিস যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা লিখবো হচ্ছে প্লাস। যেমন এই বিক্রিয়াতে এ হচ্ছে কমে যাচ্ছে, তাহলে এর পরিবর্তনের পরিমাণটা বা এর বিক্রিয়া করার পরিমাণটা আমরা লিখবো হচ্ছে মাইনাস এ এক্স, এর বিক্রিয়া করার পরিমাণটা আমরা লিখবো হচ্ছে মাইনাস এ এক্স। বি এর বিক্রিয়া করার পরিমাণটা আমরা লিখবো হচ্ছে মাইনাস বি এক্স, কারণ এখানে বি এর সহগ হচ্ছে বি। সি যেহেতু বেড়ে যায় তাহলে সি এর উৎপন্ন হওয়ার পরিমাণটাতে আমরা লিখবো হচ্ছে প্লাস সি এক্স, ডি এর উৎপন্ন হওয়ার পরিমাণটা আমরা লিখবো হচ্ছে প্লাস ডিএক্স। অর্থাৎ একটা সাম্যাবস্থায় যাওয়ার জন্য একটা বিক্রিয়া যদি সম্মুখ দিকে বা পশ্চাৎ দিকে যে কোনো দিকে অগ্রসর হোক না কেন, সেটাকে আমরা একটা চেঞ্জ বা একটা পরিবর্তন দিয়ে ডিফাইন করি। পরিবর্তনটা কিভাবে আমরা ডিফাইন করি, পরিবর্তনটা হচ্ছে যারা কমবে তারা হচ্ছে সহগের সমানুপাতিক হারে কমবে। অর্থাৎ যদি আমরা একটা চলক ধরি এক্স, তাহলে এ হচ্ছে কমবে এ এক্স পরিমাণ অর্থাৎ সহগ ইন্টু চলক, মাইনাস, আর বি হচ্ছে কমবে সহগ ইন্টু চলক অর্থাৎ বি ইন্টু এক্স পরিমাণ। সি কতটুকু বাড়বে, সি ইন্টু এক্স পরিমাণ বাড়বে। ডি কতটুকু বাড়বে, ডি ইন্টু এক্স পরিমাণ বাড়বে। আশা করি আমি চেঞ্জটা আমি বুঝে দিতে পারলাম। চেঞ্জটা আমরা কোত্থেকে দেখে লিখছি ভাইয়া, বিক্রিয়া দেখে লিখছি। বিক্রিয়াতে যার সহগ আছে সেই সহগ দেখে আমরা চেঞ্জ, এই কলামটা আমরা বা এই সারিটা আমরা তৈরি করছি, ঠিক আছে। সো আশা করি আমি চেঞ্জ কলামটা বুঝাতে পারলাম। এই চেঞ্জ কলামটা বুঝে থাকলে একটু হাত তোলো ভাইয়া। এ পোলাপাইন আরে শুরু করছে, কেউ পড়াশোনা করতেছে না, এটা গল্প এখন করতে বলছি বেটা, আমি তো পড়া বুঝছস কিনা এটা জানতে চাইছি। আরে ওকে, ঠিক আছে। ওকে, আকরাম খান ক্লিয়ার, হোমোসেপিয়েন্স। চলকের বিষয়টা বুঝি নাই ভাইয়া, চলকের বিষয়টা একটু পরে আমি বুঝাইতেছি, ঠিক আছে। চলকের বিষয়টা একটু পরে বুঝাইতেছি, কিন্তু সহগের সাথে যে চলকটা গুণ করছি এটাকে বুঝছস কিনা, এটা এটা বুঝতে পারলেই হইলো। হোমোসেপিয়েন্স। ওকে, হাত তুললাম। হাত তুললাম। আই রে ভাই। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, সবাই বুঝছে। আচ্ছা, এখন তাহলে ভাইয়া আমি আসি যে জিনিসটা আসলে কি হইতেছে। ওকে, সো ওভারঅল বিষয়টা যেটা সেটা হচ্ছে, যেহেতু আমরা ধরে নিছি যে বিক্রিয়াটা হচ্ছে বাম থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে কিছু পরিমাণে এ কমবে, কিছু পরিমাণে বি কমবে, কিছু পরিমাণে সি উৎপন্ন হবে, কিছু পরিমাণে ডি উৎপন্ন হবে। তাহলে আমরা ধরে নিলাম যে কতটুকু পরিমাণ এ বিক্রিয়া করবে সেটা তো আমরা জানি না। তো যেহেতু আমরা জানি না, আমরা একটা চলক ধরবো। এক্স্যাক্টলি এই কারণেই এই চলক এক্সট্রা আসলে আসছে।
তাহলে কতটুকু কমবে কতটুকু বাড়বে, সহগ ইন্টু এক্স, সহগ ইন্টু এক্স, সহগ ইন্টু এক্স, কমলে মাইনাস সহগ ইন্টু এক্স, বাড়লে প্লাস সহগ ইন্টু এক্স। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইনের তাৎপর্য। তাহলে তৃতীয় লাইনে আমরা চলে আসি। তৃতীয় লাইনটা হচ্ছে ই, ই মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, অর্থাৎ আমরা বিক্রিয়াটা হওয়ার পরে যখন সাম্যাবস্থায় চলে আসব, সাম্যাবস্থায় আসার পরে কি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের এখন বোঝা লাগবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি, যেহেতু আমাদের এ আগে ছিল এন এ পরিমাণ এবং এ এক্স পরিমাণ সে কমে গেছে, তাহলে বর্তমানে আমাদের এর পরিমাণ কত হবে, এন এ মাইনাস এ এক্স। বর্তমানে বি এর পরিমাণ কত হবে, এন বি মাইনাস বি এক্স। সি আর ডি কিন্তু বেড়ে গেছে, ওরা কিন্তু কমে যায় না। সো সি এর পরিমাণ কত হবে, এন সি প্লাস সি এক্স, ডি এর পরিমাণ কত হবে, এন ডি প্লাস ডিএক্স। তো আমি আশা করি এই ইকুইলিব্রিয়ামের যে লাইনটা এটা আমি বুঝাতে পারছি। এটা যদি বুঝে থাকেন তাহলে একটু হাত তুলেন ভাইয়া। আমি আবারও বলছি কিন্তু, রাসেল আর রেজওয়ানা। আচ্ছা সাইফ, আমি কি আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? জি ভাই, একদম ক্লিয়ার। ওকে, কিন্তু আমার এই যে আমার ফেসবুক হইতেছে গ্যাঞ্জাম করতেছে। আচ্ছা আমি আবার আসতেছি, সমস্যা নেই পোলাপাইন, তোমরা কমেন্ট করো, আমি আসতেছি আবার। ফোনটা ঝামেলা করতেছে আর কি। এ বাবা কানেক্ট হও, হ্যাঁ ঠিক আছে হইছে। ওকে ঠিক আছে, আমি আবার সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছি, সবাই হাত তুলতেছে। ওকে ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছে বুঝছে, ভেরি গুড। ওকে সো তার মানে আমরা হচ্ছে এখানে মোটামুটি একটা আইস টেবিল তৈরি করছি। খেয়াল করো এখানে আমরা যেটা করলাম এটাকে আমরা বলেছি বরফ টেবিল। ওকে বরফ কেন, কারণ এই টেবিলের তিনটা যে উপাদান তাদের ইনিশিয়াল গুলো হচ্ছে আই, সি এবং ই। আই মানে আদিতে কি পরিমাণে ছিল, সি মানে কতটুকু পরিবর্তিত হইলো, আর ই মানে হচ্ছে সাম্যাবস্থায় কে কতটুকু পরিমাণে বর্তমানে উপস্থিত আছে। যে কোনো সাম্যাবস্থা অর্থাৎ টাইপ 2 থেকে শুরু করে আমরা সামনে যতগুলো অঙ্ক করব, অর্থাৎ যেখানেই তুমি দেখবা যে বিক্রিয়া হচ্ছে, সাম্যাবস্থায় যাওয়ার জন্য বিক্রিয়া হচ্ছে, প্রতিটা বিক্রিয়াতে তোমাকে একটা করে আইস টেবিল তৈরি করতে হবে। ঠিক আছে ভাইয়া, আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। এখন তাহলে আমরা অঙ্কটার দিকে আগাই। ঠিক আছে, সো আমরা প্রথমটাতে আসি, সাম্যধ্রুবকের এই মানের তাৎপর্য কি। এটা কিন্তু ভাইয়া তোমাদের যদি মনে থাকে আমরা গত ক্লাসের আগের ক্লাসে অর্থাৎ একদম প্রথম ক্লাসে এটা বর্ণনা করছিলাম যে সাম্যধ্রুবকের মান বলতে আসলে কি বোঝায়। আমরা পড়ছিলাম যে সাম্যধ্রুবকের মান যদি মাচ মাচ গ্রেটার দেন 1 হয়, এটার মানে সাম্যাবস্থা হচ্ছে ডান দিকে সরে আছে বা সাম্যাবস্থা হচ্ছে উৎপাদ ফেভার করে। সাম্যাবস্থা ডানে সরে আছে, ডানে সরে আছে। তার মানে এখানে যেহেতু আমাদের এই সাম্যধ্রুবকের মানটা হচ্ছে 24, অনেক বেশি, একের চেয়ে অনেক বড়, তার মানে আমরা বুঝবো যে এখানে আমাদের যে সাম্যাবস্থাটা আছে সেই সাম্যাবস্থাটা ডান দিকে সরে আছে। এখন ডান দিকে কে আছে ভাইয়া, ডান দিকে আছে হচ্ছে ট্রান্স স্টিল বিন, রাইট, ডান দিকে আছে হচ্ছে ট্রান্স স্টিল বিন। যখন সাম্যাবস্থাটা ট্রান্স স্টিল বিনের দিকে সরে আছে কেন, কারণ এর একটা অ্যালকিন জাতীয় পদার্থ আসলে, এবং আমরা জানি যে অ্যালকিনের দুইটা সমাণু আছে, একটা হচ্ছে সিস সমাণু যেখানে একই গ্রুপ একই দিকে থাকে, আর একটা হচ্ছে ট্রান্স সমাণু যেখানে একই গ্রুপগুলো হচ্ছে অপোজিট দিকে থাকে। তো আমরা জানি যদি দুইটা সিমিলার বড় বড় গ্রুপ অপোজিট দিকে থাকে তখন এটার কিন্তু স্টেবিলিটি বেশি বা স্থায়িত্ব বেশি, রাইট। সো এটা হচ্ছে স্থায়িত্ব বেশি। সিন্স এটার স্থায়িত্ব বেশি, সুতরাং আমরা যেটা বলতেছি, যেহেতু এইখানে আমাদের ট্রান্স স্টিল বিনটার স্থায়িত্ব যেহেতু বেশি, সুতরাং সাম্যাবস্থা খুবই স্বাভাবিক যেটা ডান দিকে অবস্থান করবে। এবং এখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি সেটাই দেখতে পাচ্ছি যে সাম্যের অবস্থানটা ডান দিকে সরে আছে, অর্থাৎ কেসি এর মানটা অনেক বেশি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখান এই পর্যন্ত কাহিনী। তো এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। সাম্যাবস্থায় প্রতিটা উপাদানের ঘনমাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা হচ্ছে বিক্রিয়াটা আবার একটু লিখি ভাইয়া, চলো আমরা লিখবো কি, সিস স্টিল বিন, সিস স্টিল বিন এটা তৈরি করতেছে কিসে, এটা তৈরি করতেছে হচ্ছে ট্রান্স স্টিল বিনে পরিণত হচ্ছে, ট্রান্স স্টিল বিন। ওকে, আমরা জানি যে সাম্যাবস্থায় যদি কোনো একটা বিক্রিয়া ধাবিত হয় তখন আমাদেরকে আইস টেবিল ব্যবহার করতে হবে, তাই না ভাই, আমাদেরকে আইস টেবিল ব্যবহার করতে হবে, আই সি ই, আমাদেরকে আইস টেবিল ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা আইস টেবিল ব্যবহার করি। আচ্ছা এখানে মনে হয় আমি একটু বেশি জায়গা নিয়ে ফেলছি, সো আমি হচ্ছে এটাকে একটু মুছি, একটু আমি একটু ছোট করে লিখি, এত এত বড় করে লেখার কোনো মানে নেই আসলে। ওকে
কই গেল, হ্যাঁ এটা। ট্রান্স স্টিল বিন। ওকে, তাহলে এখন আমরা কি করবো, আমরা এখানে একটা আইস টেবিল তৈরি করবো, তাই না ভাই? আমরা আইস টেবিলটা তৈরি করি একটু, আই সি ই। এখন আসি ইনিশিয়াল পরিমাণগুলো কত। যেহেতু এখানে আয়তনটার কথা উল্লেখ করা নেই, তো আমরা আয়তনটাকে স্থির আসলে ধরে নিব, তাই আমরা এখানে মোলারিটিকে মোল হিসেবে আমরা কনসিডার করব। ঠিক আছে, আমরা মোলারিটিকে মোল হিসেবে কনসিডার করব। তো এখানে আমরা হচ্ছে মোল লিখে রাখি এখানে। ঠিক আছে, এখানে মোল, এখানেও মোল, এখানেও মোল। ওকে, তাহলে এখন আসি ইনিশিয়ালি কোনটা কতটুকু ছিল। আমরা শুরু করছিলাম কি দিয়ে, খেয়াল করো তো ভাই, আমরা শুরু করছিলাম 0.850 মোলার সিস স্টিল বিন দিয়ে, অর্থাৎ এটার পরিমাণ হচ্ছে 0.850 আর এটার পরিমাণ হচ্ছে 0। এখন আসি, যেহেতু আমাদের সাম্যাবস্থায় উৎপাদ নাই, সুতরাং সাম্যাবস্থা অবশ্যই উৎপাদ তৈরি করবে, তার মানে বিক্রিয়াটা সম্মুখ দিকে সরে যাবে। সম্মুখ দিকে সরে গেলে আমরা এই বাম পাশে লিখবো মাইনাস, ডান পাশে লিখবো প্লাস। আমাদের চলকটাকে মনে করি এক্স, তাহলে আমরা লিখবো মাইনাস সহগ ইন্টু এক্স, যেহেতু এখানে সহগ হচ্ছে 1, তাহলে মাইনাস 1 ইন্টু এক্স। আর এখানে আমরা লিখবো প্লাস সহগ ইন্টু এক্স, সহগ যেহেতু 1 তাই প্লাস সহগ ইন্টু এক্স। সুতরাং আমাদের সি স্টিল বিনটা এক্স পরিমাণ কমে যাবে, ট্রান্স স্টিল বিনটা এক্স পরিমাণ বেড়ে যাবে। তাহলে সাম্যাবস্থায় কার পরিমাণ কত হবে? সাম্যাবস্থায় সিস স্টিল বিনের পরিমাণ হবে 0.850 মাইনাস এক্স, এবং ট্রান্স স্টিল বিনের পরিমাণ হবে 0.850 প্লাস এক্স। তো আশা করি আমি এই পর্যন্ত বুঝাতে পারলাম অ্যাটলিস্ট, যে কিভাবে আমরা আইস টেবিলটা তৈরি করছি। এটা কিন্তু যে কোনো একটা সাম্যাবস্থার প্রবলেম সলভ করার প্রথম ধাপ। তোমাকে যে কোনো ভাবেই হোক আইস টেবিলটা তৈরি করতে হবে। আমি আরো একবার বলতেছি তোমাদেরকে, আমরা শুরুতে 0.850 মোলার সি স্টিল বিন দিয়ে শুরু করছিলাম। সুতরাং আমরা ইনিশিয়ালি লিখছি হচ্ছে 0.850, আর এখানে কোনো ট্রান্স স্টিল বিন ছিল না, ইনিশিয়ালি ট্রান্স স্টিল বিনের পরিমাণ 0। যেহেতু আমরা দেখতে পারতেছি যে উৎপাদ এখানে নাই, এবং সাম্যাবস্থায় যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই থাকে, সুতরাং বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাওয়ার জন্য সম্মুখ দিকে শিফট করবে। তাই আমরা বাম পাশে লিখবো মাইনাস, ডান পাশে লিখবো প্লাস। কতটুকু মাইনাস করব, কতটুকু প্লাস করব, একটা চলক নিব আমরা এক্স, এই চলকের সাথে আমরা সহগগুলাকে গুণ করব। যেহেতু সিস স্টিল বিনের সহগ হচ্ছে 1 এবং ট্রান্স স্টিল বিনের সহগও হচ্ছে 1, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে মাইনাস 1 ইন্টু এক্স, এখানে আমরা লিখলাম হচ্ছে প্লাস 1 ইন্টু এক্স। তারপর আমরা সাম্যাবস্থার পরিমাণগুলো লিখে ফেললাম। আগে সি স্টিল বিন ছিল 0.850, এক্স পরিমাণে কমে গেল, তাহলে বর্তমানে আছে 0.850 মাইনাস এক্স। আর এখানে ট্রান্স স্টিল বিন হবে হচ্ছে শুধুমাত্র এক্স পরিমাণ। আশা করি আমি আইস টেবিলটা বুঝাতে পারছি, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে একটু জানাই দাও আমাকে। উম রিয়াজের হাত ব্যথা করতেছে। আচ্ছা, ওকে, ওকে, ইজাবেলা হাত তুলছে, জেনান হচ্ছে, ওই বেটা ঈদের পরে কলেজ খুলবে, সাথে হাত তোলার কি সম্পর্ক আমি তো বুঝলাম না। ও, তুমি আশা আইস টেবিলে এক্স না নিয়ে তুমি অন্য অন্য কিছু নিতে পারো, মানে যে কোনো চলক তুমি ধরতে পারো, এ বি সি ডি এক্স ওয়াই জেড আবি যাবি যা মন চায় তাই ধরো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, হাত তুলেছি, কষ্ট বুঝেছি, কত কষ্ট করে লিখতেছে বলা ভাই। আচ্ছা, ওকে ফাহিম, আমি আরেকবার ক্লিয়ার করবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা কমেন্ট অফ করে দাও, আমি আবার একবার বলে যাইতেছি তোমাদেরকে। যেহেতু শুরুতে সি স্টিল বিন ছিল, তাহলে সি স্টিল বিনের পরিমাণ ছিল 0.85, ট্রান্স স্টিল বিন ছিল 0। যেহেতু আমাদের সাম্যাবস্থায় উৎপাদ নাই, উৎপাদ থাকতে হবে, সুতরাং বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে। সম্মুখ দিকে যাওয়ার জন্য সি স্টিল বিন কমবে, ট্রান্স স্টিল বিন বাড়বে, তার মানে সি স্টিল বিনের আগে দিব মাইনাস, ট্রান্স স্টিল বিনের আগে দিব প্লাস। এখন কতটুকু কমবে, কতটুকু বাড়বে, একটা চলক ইন্টু সহগ, এতটুকু কমবে বা এতটুকু বাড়বে, চলক ইন্টু সহগ, এতটুকু কমবে অথবা এতটুকু বাড়বে। সি স্টিল বিন আর ট্রান্স স্টিল বিন দুজনেরই সহগ হচ্ছে 1, সুতরাং সি স্টিল বিন কমে যাবে হচ্ছে 1 ইন্টু এক্স পরিমাণ, ট্রান্স স্টিল বিন বেড়ে যাবে হচ্ছে 1 ইন্টু এক্স পরিমাণ। তাহলে এখানে প্রত্যেকটার পরিমাণগুলো আমরা এখানে লিখে লিখে ফেললাম ভাইয়া, খেয়াল করো। যেহেতু আমরা এখানে সাম্যাবস্থার পরিমাণগুলো পেয়ে গেছি, সুতরাং আমরা এখানে কি করব, আমরা এখানে একটা কেসি এর মান লিখবো, রাইট? এখানে আমরা একটা কেসি এর মান লিখবো। ওকে, এখানে কেসি এর মান আমরা লিখবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাম্যাবস্থায় কেসি সমান সমান হচ্ছে ট্রান্স স্টিল বিনের ঘনমাত্রা, ট্রান্স স্টিল বিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই সিস স্টিল বিনের ঘনমাত্রা, তাই না?
সো এখান থেকে তাহলে আমরা আসি যে ট্রান্স স্টিলবিনের ঘনমাত্রা হচ্ছে এক্স, সি স্টিলবিনের ঘনমাত্রা হচ্ছে 0.850 মাইনাস এক্স, তাই না ভাইয়া? ওকে, এখন তাহলে ঘটনা যেহেতু হচ্ছে আমরা জানি কেসি এর মান হচ্ছে 24.0, তাহলে এখানে আমরা 24.0 বসায় দেই এবং এইখান থেকে আমরা খুব সুন্দর করে আসলে এক্স এর মানটা বের করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু হইতেছে 24.0 ইন্টু 0.850 মাইনাস 24.0 ইন্টু এক্স। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে এপাশ ওপাশ একটু করি, আমরা হচ্ছে সমাধানটা পেয়ে যাচ্ছি। সমাধানটা আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি, 24 ইন্টু 0.850 ডিভাইডেড বাই হচ্ছে 25, রাইট? হ্যাঁ, কত আসতেছে এখানে? অ্যান্সারের মান হচ্ছে 0.816 এক্স্যাক্টলি। সো তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 0.816 মোলার। এবং তোমরা একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এই যে এক্স এর মানে কিন্তু আসলে ট্রান্স স্টিলবিনের সাম্যাবস্থায় পরিমাণ। তো সাম্যাবস্থায় আমরা একটার পরিমাণ জেনে গেলাম, এটা হচ্ছে ট্রান্স স্টিলবিনের পরিমাণ। আর সি স্টিলবিনের পরিমাণটা কত হবে? 0.850 মাইনাস এক্স। তাহলে এটা বের করে ফেললে আমরা আশা করি জেনে ফেলতে পারবো। সো খুবই সুন্দর, খুবই সুস্থ স্বাভাবিক পদ্ধতিতে আমরা হচ্ছে এখানে সাম্যাবস্থায় প্রতিটা উপাদানের মোল সংখ্যা বের করে ফেলতে পারলাম। আশা করি আমি বুঝাতে পারছি। তোমরা যদি বুঝে থাকো তাহলে একটু হাত তুলে আমাকে জানাই দাও ভাইয়া। না রায়হান, আজকে ক্লাসের পরে আর কোনো ক্লাস নাই, এটার পরে ক্লাস নাই আর কি। ওকে, ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। কারণ হচ্ছে আশা, কারণ দুই পাশেই হচ্ছে আমাদের যে বিক্রিয়কার উৎপাদগুলো আছে তাদের সহগগুলো ওয়ান। জাস্ট চলো কিন্তু সহগ, চলো কিন্তু সহগ, এটাই করতে হবে কিন্তু, ঠিক আছে? এবং রিয়েল লাইফ এক্সপ্লেনেশন অনেক বেশি, এটা তোমাদের পরে বলবো না, মানে পরে বুঝাবো না কি, মানে ক্লাসের পরে বুঝাবো না, সমস্যা নেই, টাইম যদি আমরা কনভারসেশন করতে পারি। আচ্ছা, একটা বললেই হলো, আব্দুল আহাদ। ওকে, আচ্ছা, সুন্দর, সবাই বুঝছে। ওরে বাবা, ইউনিফাইড ফিজিক্স! না রে, আজকে আর মনে হয় না যে কোনো ক্লাস হবে, তাই না সিয়াম? সাইফ, আজকে আর কোনো ক্লাস নেই নাকি? না ভাই, আজকে এরপরে এটাই লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। ভার্চুয়ালি হাত তুলতে বললে মানে হাত ব্যথা করে, মানে পোংটামির একটা লিমিট থাকা দরকার। স্টিলভিনাস একটা দ্রাবক, তানজিমা, সরি। ওকে, ঠিক আছে, সবাই তাহলে মানে বুঝছে, তাহলে হাত নামায় ফেলো। ওকে, ভেরি গুড, তোমরা অনেকক্ষণ হাত তুলে রাখছো, হাত ব্যথা হয়ে গেছে তোমাদের। আচ্ছা, সো এখন তাহলে আমরা হচ্ছে টাইপ 2 এর আরেকটা প্রবলেম দেখে আমরা শেষ করতেছি আর কি আজকে, এটা আমাদের মোটামুটি লাস্ট প্রবলেম। সো এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। এখানে 0.5 লিটার আয়তনের একটি পাত্রে আমাদেরকে বলে দেওয়া আছে 0.003 মোল ফসজিন গ্যাসকে 800 কেলভিন তাপমাত্রায় হিট দেওয়া হয়েছে। তার কারণে এটা ভেঙে গিয়ে কার্বন মনোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের সাথে সাম্যাবস্থা তৈরি করছে। সাম্যাবস্থায় কার্বন মনোক্সাইড গ্যাসের আংশিক চাপের মান হচ্ছে 0.497 অ্যাটমসফিয়ার। তাহলে আমাদেরকে বলতে হবে যে এই বিক্রিয়াটির কেপি এর মান কত। খুবই একটা চিন্তা ভাবনা করার মতো একটা অঙ্ক, এবং আজকে এই জন্য এটা আমাদের লাস্ট অঙ্ক, কারণ এখানে একটু চিন্তা ভাবনা করতে হবে আর কি। সো খেয়াল করো, বিক্রিয়াটা হচ্ছে কিন্তু কার্বনিল ক্লোরাইড থেকে কার্বন মনোক্সাইড এবং ক্লোরিনের দিকে, কিন্তু আমরা এখানে বিক্রিয়াটা লিখছি উল্টা। দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা ধরবো যে চেঞ্জটা হচ্ছে ডান থেকে বাম দিকে, অর্থাৎ আমরা ডান দিকে মাইনাস দিব, বাম দিকে প্লাস দিব, এটাই কিন্তু আমাদের কাজ, আর কিন্তু কোনো কাজ নেই। সো যত যাই হোক, আমাদের এই অঙ্কটা যদি আমাদের সমাধান করতে হয়, আমাদেরকে সবার প্রথমে ভাইয়া একটা আইস টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে? সো আমরা চলো একটা আইস টেবিল আমরা তৈরি করে নেই। তাহলে আমরা আইস টেবিলটা তৈরি করার জন্য প্রথমে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস ক্লোরিন, এখান থেকে হচ্ছে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস। ফসিন কিন্তু খুবই বিষাক্ত একটা গ্যাস, বুঝো কিন্তু। ক্লোরোফর্ম হইতেছে এই জন্যই অন্ধকার বোতলে রাখা হয়, কারণ ক্লোরোফর্মকে যদি আমরা কোন একটা খোলা পাত্রে রেখে দিই, তখন ওই ক্লোরোফর্মের যেই যতটুকু পরিমাণে লিকুইড আছে বোতলের মধ্যে, তার উপরে যে বাতাসটুকু আছে ওইখানকার উপস্থিত অক্সিজেনের সাথে হচ্ছে মানে ক্লোরোফর্ম খুব ভালো মতো বিক্রিয়া করে, খুব ইজিলি বিক্রিয়া করে, আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে হচ্ছে ফসজিন গ্যাস তৈরি করে। এবং এই ফসজিন গ্যাসটা হচ্ছে মারাত্মক রকমের বিষাক্ত। সো দ্যাটস ওয়াই হচ্ছে ক্লোরোফর্মকে হচ্ছে ইসে রাখা হয়, মানে কি বলে ওটার নাম, একটা অন্ধকার একটা ডার্ক একটা বোতলের মধ্যে রাখা হয়। যাই হোক, এখন আমরা তাহলে আইস টেবিলটা যদি তৈরি করে ফেলি, আইস টেবিলটা তৈরি করার জন্য আমাদের কি কি করা লাগবে? আমাদের এখানে আইসিই লেখা লাগবে, আইসিই, ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। ওকে, আউ মা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে লিখে ফেলি এককগুলা। আমরা এখানে মোল এককে কথাবার্তা বলতেছি, মোল মোল মোল।
ওকে, তাহলে এখন আমরা আসি ইনিশিয়ালি কোনটা কত মোল করেছিল। আমরা জানি যে ইনিশিয়ালি কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস ছিল 0.003 মোল। এটা ছিল 0 মোল, এটা ছিল 0 মোল, রাইট? মানে কার্বন মনোক্সাইড এবং ক্লোরিন আসলে ছিল না। যেহেতু আমরা জানি এখানে কার্বন মনোক্সাইড আর ক্লোরিন নাই, সুতরাং বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আগাবে, রাইট? পশ্চাৎ দিকে আগাবে। তাহলে পশ্চাৎ দিকে আগাবে মানে হইতেছে এই পাশে আমি লিখবো হচ্ছে মাইনাস এক্স, মানে 1 × x, এই পাশে লিখবো আমি হচ্ছে +1 × x, এই পাশে আমি লিখবো হচ্ছে +1 × x। তাহলে সাম্যাবস্থায় ফসজিন গ্যাসের পরিমাণ হচ্ছে 0.003, তারপরে ক্লোরিনের পরিমাণ 0.003 মাইনাস এক্স, সরি, ক্লোরিনের পরিমাণ হচ্ছে এক্স এবং কার্বন মনোক্সাইডের পরিমাণ হচ্ছে এক্স। তার মানে আমরা আইস টেবিলটা তৈরি করে ফেলতে পারলাম। বিক্রিয়াটা আমাদের লেখা অনুযায়ী পশ্চাৎ দিকে যাবে, সো আমরা পশ্চাৎ দিকের কাহিনী বের করতেছি। ওকে, সো আমি আশা করি এই পর্যন্ত বুঝাতে পারলাম। তোমরা একটু হাত তুলে আমাকে জানাই দাও যে বুঝছো কিনা। আকরাম, হ্যাঁ এটাও হয়, কিন্তু আমি তো 3 ইডিয়টস থেকে ইন্সপায়ার্ড হয়ে বলছিলাম নামটা। আচ্ছা, ওকে, ভেরি গুড, সবাই মোটামুটি বুঝছে। তুবা, ইশিকা, আবিদ, তামান্না, ওকে, আনিকাও হাত তুলছে। সি কিভাবে, ওকে, আচ্ছা, সিগমা ইসলাম, সি কিভাবে প্লাস, আচ্ছা, ঘটনা হইলো যে তোমার প্রথমে আইডেন্টিফাই করতে হবে বিক্রিয়াটা কোন দিকে যাবে। ওকে, বিক্রিয়াটা যদি তোমার লেখা বিক্রিয়ার সম্মুখ দিকে যায় তাহলে বাম দিকে মাইনাস দিবা, আর যদি তোমার লেখা বিক্রিয়ার পশ্চাৎ দিকে যায় তাহলে ডান দিকে মাইনাস দিবা। দ্যাটস ইট, যেদিকে মাইনাস দিবা তার অপোজিট পাশে প্লাস দিতে হবে। আশা করি বুঝতে পারলাম। হোমোসেপিয়েন্স, তুমি দেখো মাইনাস প্লাস সব দিকে দিছি আমি, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে কোন পাশে মাইনাস দিছি কোন পাশে প্লাস দিছি। মাইনাস মানে কমবে, প্লাস মানে বাড়বে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। এই হোমোসেপিয়েন্স তোমার আসল নাম কি রে ভাই, একটু বললো তো, তোমার নাম জানতে ইচ্ছা করতেছে অনেক। আচ্ছা, ঠিক আছে, ওকে, হাত নামায় ফেল সবাই। ওকে, সো আচ্ছা, এখন তাহলে আমরা সামনে আগাই। এখন তাহলে আমরা একটু দেখি যে এখানে আসলে কি বলছে। ঘটনাটা হইতেছে 0.5 লিটার আয়তনের একটা পাত্রে 800 কেলভিন তাপমাত্রায় কার্বন মনোক্সাইড গ্যাসের আংশিক চাপের মান হচ্ছে 0.497। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি একটা জিনিস জানি, আমি জানি যে কার্বন মনোক্সাইড গ্যাসের আংশিক চাপের মান কত। ঠিক আছে, 0.497 atm। এখন আমার তোমরা একটু বলে দাও তো, কার্বন মনোক্সাইড গ্যাসের আংশিক চাপের মান যদি আমরা জানি 0.497, তাহলে ক্লোরিনেরটাও কি ইমিডিয়েটলি জানতে পারি না? খেয়াল করো, ক্লোরিনের আংশিক চাপের মানও কি সেম হবে, কারণ দুইটারই মোল সংখ্যা সমান, তাই আংশিক চাপও সমান। একটু আগে আমরা দেখছি আংশিক চাপ হচ্ছে মোল সংখ্যা সমানুপাতিক, সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো যে ক্লোরিন গ্যাসেরও আংশিক চাপের মান হচ্ছে 0.497 atm। তাহলে বাকি বাকি থাকলো, বাকি কি থাকলো, বাকি হচ্ছে শুধুমাত্র কার্বনিল ক্লোরাইডের আংশিক চাপের মানটা জানা। এটা বের করা তো আসলে কোনো ব্যাপারই না, আমাদের কি করতে হবে, আমাদের এক্স এর মানটা আসলে জানতে হবে। তাহলে এক্স এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো, একটু খেয়াল করি। আমরা জানি যে আংশিক চাপের মান সমান সমান হচ্ছে পি ইকুয়ালস টু NiRT, অর্থাৎ মোল সংখ্যা ডিভাইডেড বাই ভি, রাইট? তো এখান থেকে আমরা জানি যে আমরা যদি কার্বন মনোক্সাইডের জন্য চিন্তা করি তাহলে পি অফ কার্বন মনোক্সাইড সমান সমান হবে হচ্ছে কার্বন মনোক্সাইডের মোল সংখ্যা ইন্টু RT ডিভাইডেড বাই ভি। তো যেহেতু এখানে আমার পাত্রের আয়তন লিটার এককে এবং চাপের মান এটিএম এককে দেওয়া আছে, তাহলে আমরা এখানে অবভিয়াসলি আর এর মানটা বসাবো 0.0821, অর্থাৎ আমরা এখানে আর এর মানটা বসাবো হচ্ছে 0.0821। ওকে, তো আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই আমরা খুব সুন্দর করে আসলে একটা ইয়ের মানটা বের করে ফেলতে পারবো, এন এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। একটু খেয়াল করো কিভাবে। তো এখানে আমরা জানি যে পি অফ সিও অর্থাৎ কার্বন মনোক্সাইডের আংশিক চাপের মান হচ্ছে 0.497। কার্বন মনোক্সাইডের সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে এক্স, কিন্তু আর এর মান হচ্ছে 0.0821, কিন্তু তাপমাত্রার মান হচ্ছে 800 কেলভিন, ডিভাইডেড বাই হচ্ছে ভি। ভি মানে কত, 0.5 লিটার। তাহলে এখান থেকে যদি আমরা আসি, এখান থেকে আমরা খুব সুন্দর করে আসলে এক্স এর মানটা ক্যালকুলেট করতে পারবো। আমি হচ্ছে এক্স এর মানটা ক্যালকুলেটেড অবস্থাতেই তোমাদেরকে দেখাচ্ছি, 0.497 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 800। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি হচ্ছে 0.0038। ওকে, 38, আমি কেন কি লিখতেছি এখানে, 0.0038। ওকে, তাহলে আমরা এখানে এক্স এর মানটা জানি। তাহলে এখন যদি আমি পি অফ কার্বনিল ক্লোরাইড বের করতে চাই, এটা কি হবে, এন অফ কার্বনিল ক্লোরাইড ইন্টু RT ডিভাইডেড বাই ভি, তাই না?
তাহলে এখানে খেয়াল করো, আমার এখানে যদি আমি এন অফ COCl2 বের করতে চাই তাহলে আমি কি করতে পারি, পি অফ COCl2 সমান সমান হইতেছে 0.003 0.003। ওকে, আচ্ছা এখানে 0.003 নেওয়া মনে হয় আমার ভুল হয়েছে একটু, একটু কাহিনী করি। ওকে, 0.004 ধরে নাও। ওকে, 0.004, 0.004, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি বলি তাহলে 0.004 মাইনাস 0.0038 ইন্টু RT ডিভাইডেড বাই ভি, RT ডিভাইডেড বাই ভি। যদি আমরা এই মানটা এখানে করি তাহলে আমরা কত পাচ্ছি, 0.004 মাইনাস 0.0038 ইন্টু 0.0821 ইন্টু টি, টি মানে হচ্ছে 800 কেলভিন ডিভাইড বাই 0.5, আমরা পাচ্ছি হচ্ছে 0.027 এত এটিএম। তাহলে আমরা দেখে ফেললাম যে কার্বন মনোক্সাইডের আংশিক চাপ কত, ক্লোরিনের আংশিক চাপ কত, আর ফসজিনের আংশিক চাপ কত। তাহলে কেপি বের করা আসলে কোনো ব্যাপার না, কেপি এর মান হবে ফসজিনের আংশিক চাপ অর্থাৎ পি অফ COCl2 ডিভাইডেড বাই পি অফ CO ইন্টু পি অফ Cl2। যদি আমরা মানগুলো এখানে বসিয়ে দিই আমরা পাচ্ছি হচ্ছে 0.027 ডিভাইডেড বাই হচ্ছে 0.497 হোল স্কোয়ার। ওকে, এবং যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই আমরা অ্যান্সারটা আসলে পেয়ে যাবো। সুতরাং আমি এখানে এটাকে অ্যান্সার হিসেবে মার্ক করি, কারণ আমাদের কাছে আর পেজ নাই আসলে। ওকে, আচ্ছা, সো আশা করি আমি বুঝাতে পারলাম। আমি তোমাদের কমেন্ট দেখার আগে আমি আরেকবার বলে নেই, যেহেতু আমরা জানি যে বিক্রিয়াটা হচ্ছে পশ্চাৎ দিকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, সুতরাং আমরা এখানে মাইনাস দিলাম, এখানে আমরা প্লাস দিলাম, ভালো কথা। তারপর আমরা দেখলাম যে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের মান কত করে দেওয়া আছে, কার্বন মনোক্সাইডের আংশিক চাপ আর ক্লোরিনের আংশিক চাপের মান সমান হবে, কারণ এই দুইটার গ্যাসের পরিমাণটা হচ্ছে সমান, অর্থাৎ 0.497 আর 0.497 করে আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের তৃতীয়টার আংশিক চাপ কত হবে। সো এটা বের করার জন্য আমাকে আসলে কার্বনিল ক্লোরাইডের আমাদের মোল সংখ্যা বের করতে হবে। তাহলে মোল সংখ্যা বের করার জন্য এক্স এর মান জানতে হবে। আমরা জানি যে আংশিক চাপ সমান সমান হচ্ছে মোল সংখ্যা ইন্টু RT ডিভাইডেড বাই ভি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি কার্বন মনোক্সাইডের জন্য আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে এই এক্স এর মানটাকে আমি যদি কার্বন মনোক্সাইডের কার্বনিল ক্লোরাইডের জন্য যদি আমি এখানে বসাই তাহলে আমি এখান থেকে পি অফ CaCl2 বের করে ফেলতে পারতেছি। সো এটা বের করার পরে আমাদের কেপি বের করা আসলে কোনো ব্যাপার না, আমরা আংশিক চাপের মানগুলো বসাবো এন্ড উই আর ডান। আমি আশা করি বুঝাতে পারলাম, যদি বুঝে থাকি তাহলে একটু হাত তুলি ভাইয়া। আজমাইন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো। যদি সিকিউতে আসে আইস টেবিলটা অবশ্যই খাতার মধ্যে করবা, উত্তরের মধ্যে লিখবা এটা, কারণ আইস টেবিল বেটা অগ্নিমান্তরিক আইস টেবিল মানে হচ্ছে ইনিশিয়াল চেঞ্জ আর ইকুইলিব্রিয়াম, এই তিনটা জিনিস একসাথে ইনপুট করা একটা টেবিল। এটা একদম শুরুতে বর্ণনা করা হয়েছে, তুমি ক্লাসের রেকর্ডিং একটু আগে দেখে নিও। ঠিক আছে, ওকে। সাদাত হোসেন জামিন, ওয়েলকাম। ঠিক আছে, ওকে। বাহ, থ্যাংক ইউ আকরাম। ওকে, ঠিক আছে, আচ্ছা মোটামুটি সবাই বুঝে গেছে। ওকে, ঠিক আছে, সবাই মোটামুটি ভালো মতোই বুঝে গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই পর্যন্তই হচ্ছে আমরা রাখলাম। ওকে, তোমরা আবার রেকর্ডিংটা আরেকবার দেখে নিও ভাই একটু কষ্ট করে, তাহলে হচ্ছে আরো সবচেয়ে বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাকে হচ্ছে যে ক্লাসের আগে হচ্ছে আমাকে একজন রিমাইন্ডার আশাই মনে হয়, হ্যাঁ খুব সম্ভবত আমাকে রিমাইন্ডার দিয়ে দিছিল যে আমি যাতে করে হচ্ছে তোমাদেরকে একটু ডিরেকশন দিয়ে দিই যে আমার পড়াটা কিভাবে তোমরা সারবা আর কি।
সো এটার জন্য তোমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এটার জন্য আমি হচ্ছে আসলে আরেকটা স্লাইড এক্সট্রা নিয়েও নিছিলাম। হ্যাঁ, ওকে। সো কিভাবে হচ্ছে তোমরা পড়বা আর কি, ঠিক আছে, আমি তোমাদেরকে এটা একটু বলে দিই আজকে। স্টেপস, ওকে। কি কি করবা? প্রথমে যেটা করবা, প্রথমে হচ্ছে যেহেতু তোমাদের লেকচার শিট পাইতে একটুখানি টাইম লাগে, সো তোমরা যে ক্লাস নোটটা করছো, তোমার নিজের করাটা, ঠিক আছে, এই নিজের করা ক্লাস নোটটা তুমি দেখবা। এরপরে তুমি তোমার মেইন বইয়ে চলে যাবা, মেইন বুক। মেইন বইয়ে গিয়ে তুমি রেলেভেন্ট যে টপিকটা আছে, অর্থাৎ আজকে যেমন আমি সাম্যাবস্থায় থাকা অবস্থায় এবং সাম্যাবস্থায় যাইতে যাইতে এক পাশ যদি জিরো হয় তাহলে অঙ্কগুলো কিভাবে করতে হয়, এই রেলেভেন্ট প্রবলেমগুলো তুমি যতগুলো পাও তুমি সবগুলো সলভ করবা। রেলেভেন্ট প্রবলেম সলভ, ওকে। 3 নম্বর পয়েন্ট যখন আসবে তখন তুমি হচ্ছে মনে করো ক্লাস নোটটা হাতে পাইলা, ঠিক আছে, এই যে তার মানে হচ্ছে এই যে ক্লাস নোট provided by us, right? Provided by 10ms। এইটা যেটা পাইলে তুমি এখন এটা একটু দেখতে পারো, এটা দেখলে তোমার মোটামুটি মাথার মধ্যে পুরোপুরি গেঁথে যাবে। সো এই হচ্ছে তোমার আপাতত এই 3টা মেইন পার্ট। এখন এরপরে তুমি যদি টাইম পাও, কারণ তোমার অনেকগুলো কিন্তু ক্লাস করতে হয়, মানে তোমার শুধুমাত্র যে কেমিস্ট্রি ক্লাসই করতে তা কিন্তু না, তোমার ফিজিক্স ক্লাসও করতে হয়, ম্যাথ ক্লাসও করতে হয়, বায়োলজিও করতে হয়, অনেকগুলো ক্লাস করতে হয়। সো এরপরে তুমি যদি টাইম পাও তুমি হচ্ছে টেস্ট পেপারের দিকে যেতে পারো, ওকে। ঠিক আছে, টেস্ট পেপার থেকে যেতে পারো, তুমি দেখবে যে রিলেভেন্ট কি কি প্রবলেম আসছে। মেইনলি ঘটনা যেটা হইলো, তুমি যদি মেইন বুকের প্রবলেম গুলো সলভ করো ভাইয়া, তাহলে কিন্তু তোমার এটা অলরেডি হয়ে গেছে। সো তোমার এটা নিয়ে এত বেশি আসলে প্যারা নেওয়া লাগবে না, কিন্তু তোমার হাতে যদি টাইম থাকে তুমি টেস্ট পেপারের দিকে আগাইতে পারো আর কি। বাট মেইনলি টেস্ট পেপারের প্রশ্ন দেখা লাগে হচ্ছে পরীক্ষার আগে আগে, অর্থাৎ তোমাকে যখন আমি পরীক্ষা নিব তখন তোমার টেস্ট পেপার হয়তো বা তুমি দেখবা আর কি। বাট আপাতত এই যখন তুমি নতুন ক্লাস করতেছো এখনই এটা করার আসলে দরকার নাই। তো আশা করি আমি বুঝাইতে পারলাম পুরোপুরি, সবার ক্লিয়ার হয়েছে আশা করি। আজকে ক্লাসটা আশা করি সবাই বুঝছি, কারণ আজকে ক্লাসের মধ্যে মানে খুব বেশি কঠিন কোনো কিছু ছিল না, সহজ কঠিন মিলাই ছিল। নেক্সট ক্লাসও এরকমও হবে, তারপরের ক্লাসও এরকম হবে, অর্থাৎ আমাদের যতগুলো ম্যাথমেটিক্স রিলেটেড ক্লাস আছে সবগুলো ক্লাসের মধ্যে ভাইয়া দেখবে একই প্যাটার্ন, সহজ কঠিন, মানে সহজ থেকে শুরু করে একটা টাইপের মধ্যে আমরা কঠিনতম অঙ্কতে চলে যাচ্ছি। কঠিনতম অঙ্কতে যাবো নাকি আমি জানি না, বাট কঠিন অঙ্কতে চলে যাচ্ছি। তারপরে হইতেছে আমরা আবার নেক্সট টপিকে গিয়ে আবারও আমরা সেই কাজই করব। ওকে, সো আশা করি আমি বুঝাতে পারলাম। সো সবাই ভালো থাকবা আজকের মতো, ঠিক আছে। সো সবাইকে খোদা হাফেজ।